তাহলে আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের উপর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে কেমিস্ট্রির ওপর সেগুলো এখানে আলোচনায় থাকবে। এবং সেখানে আলোচনায় থাকবে আমাদের যে কমন এরর, যেগুলো তোমরা পরীক্ষা দিতে গিয়ে দেখা যায়, আমরা খাতা দেখতে গিয়ে দেখি যে ভুল ত্রুটিগুলো করো এবং কিছু মিসকনসেপশনের জায়গা। তার পাশাপাশি আমরা এখানে রাখার চেষ্টা করব কিছু কোশ্চেন প্যাটার্ন, যেগুলো তোমরা পরীক্ষায় ফেস করতে চলেছো, সেরকম কিছু কোশ্চেন এখানে আমরা রাখার চেষ্টা করব। তো চলো সময় নষ্ট না করে আমরা আলোচনা শুরু করি। তো এই ভিডিওতে আমাদের মূলত আলোচনা থাকবে আমাদের ফিজিক্যাল যে পোর্শন রয়েছে থার্ড সেমিস্টারের স্টেট অফ ম্যাটারের মধ্যে আমাদের এখানে লিকুইড স্টেটটা নিয়ে এখানে আমরা আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করি। তো ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের, তোমরা দেখবে যেটা তোমরা অলরেডি কিন্তু 11-এ খানিকটা পড়েছো, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে পড়েছো এবং প্র্যাকটিক্যাল করতে গিয়েও কিন্তু এগুলো লেগেছে। স্ট্রেংথ অফ সলিউশন অর্থাৎ দ্রবণের বিভিন্ন গাঢ়ত্ব বা শক্তিমাত্রা, এগুলো কিন্তু আমাদের একটু কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে পরবর্তী নিউমেরিক্যাল গুলো করতে কিন্তু আমাদের অসুবিধা হবে। তাহলে চটপট এগুলোকে আমরা একটু ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করি কি আছে বিষয়গুলো। দেখো, তো আমরা ফার্স্ট যেটা বলবো এখানে যেটা রয়েছে, দেখো শতকরা মাত্রা বা পার্সেন্ট কনসেন্ট্রেশন, সেটা কি জিনিস? সেটা হচ্ছে আমরা বাংলায় বলি শতকরা মাত্রা। এটা আবার তিন প্রকারের, কিরকম আমরা জানি। একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে ওয়েট ভলিউম, একটা হচ্ছে ভলিউম। তাহলে তিন রকমের কিন্তু শতকরা মাত্রা হয়ে থাকে। এর আরেকটু ব্যাপারটাকে এলাবোরেট করি। এর মানে হচ্ছে ধরো কত গ্রাম সলিউট পার 100 গ্রাম সলিউশনে আছে। এর মানে কি? এর মানে হচ্ছে কত গ্রাম সলিউট পার 100 মিলিলিটার সলিউশনে আছে। আর এটার মানে কি? কত মিলিলিটার পার 100 মিলিলিটারে আছে। তাহলে তিনটেই দেখো কিন্তু সলিউশন দ্রবণে, অর্থাৎ প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে আমাদের 100 গ্রাম দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাব আছে। পরেরটা কি? পরেরটা হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাব আছে। আর থার্ড ওয়ান কি আমাদের বলো, 100 ml দ্রবণের মধ্যে কত মিলিলিটার দ্রাব আছে। তো এই তিনটে বোঝা গেল। এবার চলে এসো নর্মালিটি। তো নর্মালিটি কি? নর্মালিটি হচ্ছে তোমরা ক্লাস 11-এ পড়েছিলে ইকুইভ্যালেন্ট ওয়েট। তো কত গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা আমরা জেনারেলি এন দিয়ে লিখি। কত গ্রাম ইকুইভ্যালেন্ট, কত গ্রাম তুল্যাঙ্ক পার 1 লিটার বা 1000 ml সলিউশনে আছে। এটা হচ্ছে আমাদের নর্মালিটি। মোলারিটি, এখানে দেখো মোলারিটি আর ফর্মালিটি দুটোকে আমরা একসাথে রেখেছি, কারণ দেখো বেসিক জিনিসটা কিন্তু একই। কি বিষয়টা বুঝি, এখানে হচ্ছে কত মোল পার 1 লিটার সলিউশনে রয়েছে। তো এই দুটোর মধ্যে আমরা একসাথে রেখেছি কেন? মোলারিটি আর ফর্মালিটি কিন্তু বেসিক ডিফারেন্স কিছু নেই, শুধু একটা জায়গায় পার্থক্য রয়েছে। যদি আমরা কোভ্যালেন্ট মলিকুলগুলোর কথা ভাবি, সেখানে আমরা মোলারিটি ব্যবহার করব। আর ধরো NaCl, সোডিয়াম কার্বনেট, যেগুলো আয়নিক ফর্মে থাকে, তোমরা পড়েছিলে ক্লাস মাধ্যমিক স্ট্যান্ডার্ডও পড়েছো যে আমার যে আয়নিক কম্পাউন্ডগুলো রয়েছে, সেই আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে কি হয় না, কোনো পার্টিকুলার ডিসক্রিট মলিকুলের কোনো এক্সিস্টেন্স নেই। কাজে এখানে আমরা কোনো মলিকুল যখন পাই না, তখন সেখানে মলিকুলার মাস পাবো না। সেখানে আমরা কি ইউজ করি? সেখানে আমরা ফর্মুলা ওয়েট ব্যবহার করি বা সংকেত ভর ব্যবহার করি। ফলে সেখানে কিন্তু আমাদের ফর্মুলাটি, তো বেসিক জিনিসটা একই। এটা ব্যবহার করব কার ক্ষেত্রে? এটা কোভ্যালেন্ট মলিকুল বা সমযোজী যৌগগুলির ক্ষেত্রে, এটা আমরা আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে ব্যবহার করব। তো কত মোল সলিউট পার লিটার বা পার 1000 ml দ্রবণে রয়েছে বা সলিউশনে রয়েছে। নেক্সট হচ্ছে এটাকে আমরা ডিনোটস করি ক্যাপিটাল এম দিয়ে। নেক্সট আমাদের যেটা রয়েছে মোলালিটি। মোলালিটি কি? মোলালিটি হচ্ছে দেখো এই দুটোর মধ্যে অনেকটা কাছাকাছি টার্ম, মানে আমরা যদি উচ্চারণগতভাবে প্রায় কাছাকাছি হলো, জিনিসটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, দেখো এটা তোমরা জানো যে এখানেও কত মোল সলিড রয়েছে পার 1 কেজি সলভেন্ট। এটা কিন্তু একটা বেসিক ডিফারেন্স। দেখো দুটো জায়গা দেখতে পাচ্ছ। দেখো এখানে আমি যেটা বলবো, হাইলাইট করবো যে জায়গাগুলোতে, দেখো এই জায়গাটা অনেকে এই দুটোর মধ্যে খুব কনফিউশন তৈরি হয়। দেখো এখানে কিন্তু দ্রবণ রয়েছে, এখানে কিন্তু দ্রাবক রয়েছে। অর্থাৎ প্রথমটা কি?
প্রথমটা হচ্ছে কত মোল সলিউট বা দ্রাব রয়েছে প্রতি 1 লিটার দ্রবণে বা 1 লিটার সলিউশনে, আর সেকেন্ডটা কি কত মোল সলিউট বা দ্রাব রয়েছে প্রতি 1 কেজি দ্রাবকে সলভেন্টে। এবং তার জন্য দেখো এখানে যে ফর্মুলাটা আমরা পাই যখন আমরা মোলারিটি পরে আমাদের লাগবে, এই ফর্মুলাটা একটু মনে করিয়ে নিই। কি ছিল ফর্মুলাটা? আমরা মোলারিটি ইকুয়াল টু লিখতে পারি W2 বাই M2, কোনটা কি আমি পরে বলছি, 1000 বাই W1। দেখো আমরা জানি যে মোল কি করে বেরোয়, মোল হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট। তো এখানে আমাদের যেগুলো আমরা 1 দিয়ে ডিনোটস করেছি সেগুলো বুঝবে 1 গুলো আমাদের সলভেন্ট অর্থাৎ দ্রাবক যেটা বেশি মাত্রায় রয়েছে সলিউশনে, আর 2 দিয়ে যেগুলো ডিনোটস করা হচ্ছে সেগুলো বুঝবে সলিউট বা দ্রাব যেটা কম পরিমাণ আছে। এবার ডাব্লিউটা কি, ডাব্লিউ গুলো ওয়েট বোঝাচ্ছে আর এমটা বোঝাচ্ছে মলিকুলার ওয়েট। তো দেখো এখানে এগুলো যদি আমরা সলিউট বুঝি তাহলে এই জিনিসটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে এই পুরোটা W2 বাই M2, এটা সলিউটের মোল বোঝাচ্ছে কত মোল রয়েছে ডিভাইডেড বাই W1। তাহলে W1 এ তুমি যদি ঐকিক নিয়ম করো, ইউনিটারি মেথড করো, W1 এ আছে এত মোল, 1000 গ্রামে আছে কত মোল, এইখান থেকে ফর্মুলাটা আসছে। তো ফর্মুলাগুলো যদি তুমি মুখস্থ না করে কোথা থেকে আসছে একটু ভেবে নাও, তাহলে অনেক সময় পরীক্ষা হলে আমাদের W1 বাই W2, W2 বাই W1 কোনটা আছে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, সেই কনফিউশনে পড়তে হবে না, একটু ফর্মুলাগুলোর সোর্সটা একটুখানি যদি মাথায় রাখতে পারো। নেক্সট চলে এসো মোল ফ্র্যাকশন। আমরা অলরেডি বললাম মোল কি, মোল হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট, অর্থাৎ কত পরিমাণ পদার্থ রয়েছে তাকে যদি তার আণবিক ভর দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা মোল পাবো। মোল ফ্র্যাকশন কি, মোল ফ্র্যাকশন কি ডিনোটস করা হয় কাই দিয়ে। এবার দেখো যদি আমরা একটা কোনো কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন বলি, মনে করো কাই 1, কাই আই মনে করো নিচ্ছি, তা আমরা বলতে পারি ith কম্পোনেন্ট বাই সামেশন অফ মোল। এর মানেটা কি, খুব সহজ করে বুঝি, এই জটিলতা থেকে আমরা সরিয়ে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। এর মানে হচ্ছে কোনো মিক্সচারের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের মোল হোল ডিভাইডেড বাই টোটাল মোল। কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের মোলকে যদি আমরা টোটাল মোল দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা ওই পার্টিকুলার কম্পোনেন্টটার আমরা মোল ফ্র্যাকশন পেয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে যেটা বোঝার বিষয়, যে এটা যদি যতটা বোঝা গেল কিনা আমি জানি না, আরেকটুখানি ক্লারিফাই করার চেষ্টা করি। ধরো দুটো কম্পোনেন্ট আছে, একটা মনে করো N1 মোল আছে, একটা N2 মোল আছে, তাহলে আমরা ফার্স্ট কম্পোনেন্টটার যদি আমরা মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ করি তাহলে কি হবে বলো, তাহলে হবে N1 বাই N1 প্লাস N2। আবার যদি সেকেন্ড কম্পোনেন্টের বার করি তাহলে কি হবে, কাই2 ইকুয়াল টু N2 বাই N1 প্লাস N2। এখানে আরেকটা জিনিস খুব পরিষ্কার দেখো, এই দুটোকে যদি আমরা যোগ করি অর্থাৎ আমরা এখানে কাই1 প্লাস কাই2 করি তাহলে আমরা 1 পাবো, ঠিক আছে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, আমরা এমসিকিউ সলভ করতে গিয়ে দেখি একটা কোশ্চেন অনেক সময় তোমরা পাবে, সেটা হচ্ছে তবে এই যে এতগুলো কনসেন্ট্রেশন টার্ম লিখলাম কোনটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, কোনটা উষ্ণতা নিরপেক্ষ। খুব সিম্পল দেখো, আমরা জানি যে মাস বা ওয়েট যাই বলো না কেন সেটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট নয়, টেম্পারেচারের উপর কোনটা ডিপেন্ডেন্ট হবে, ভলিউম, আয়তন। তাহলে তুমি এতগুলো যে রাশি দেখলে, এতগুলো যে প্যারামিটার দেখলে, তার মধ্যে তুমি দেখো কোনটাতে কোনটাতে ভলিউম টার্ম নেই। ফার্স্ট এইটা দেখো এখানে ওয়েট রয়েছে, নেক্সট হচ্ছে দেখো এইটা বা এইটা, তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমাদের কোনো কি নেই, এখানেও কোনো আমরা দেখতে পাচ্ছি না যে ভলিউমের টার্ম রয়েছে। আর হচ্ছে মোল ফ্র্যাকশন, এখানেও কিন্তু ভলিউমের টার্ম নেই। তাহলে এই তিনটে, এখানে যে কটা লিখেছি এইটা, তারপর হচ্ছে এইটা, আর এর মধ্যে জাস্ট ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, এই তিনটে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। তাহলে অনেক সময় এমসিকিউ দেখ নিচের কোনটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, তোমরা আশা করি বলতে পারবে। আর একটা এখান থেকে ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে এদের মধ্যে কিছু ইন্টার রিলেশন আছে, সেখান থেকে কিছু নিউমেরিক্যাল আছে, সেই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। কি আমি জাস্ট একটু মনে করাই, যেমন ধরো আমি বলছি তোমাদের নর্মালিটি আর মোলারিটি, এই রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ। কি ছিল রিলেশন, আমরা জানি নর্মালিটি ইকুয়াল টু এন ইন্টু মোলারিটি। এই এনটা কি, এনটা হচ্ছে দেখবে এনসিআরটি বইগুলোতেই এন কে বলছে এন ফ্যাক্টরই বলছে। হোয়াট ইজ এন ফ্যাক্টর? এন ফ্যাক্টর হচ্ছে দেখো তোমরা 11-এ পড়েছিলে যখন ইকুইভ্যালেন্ট
মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হয় তখন কিছু নাম্বার দিয়ে মলিকুলার মাসকে ডিভাইড করতে হয়েছিল। যেমন অ্যাসিডের ক্ষেত্রে নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন, অর্থাৎ কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। বেসের ক্ষেত্রে কি ছিল বলো, কটা ওইচ আছে, নাম্বার অফ ওইচ র্যাডিক্যাল। সল্টের ক্ষেত্রে কি ছিল বলো, নাম্বার অফ ক্যাটায়ন অর ইন্টু চার্জ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়েছিল, বা অ্যানায়নের চার্জ ইন্টু অ্যানায়নের নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়েছিল। আর যদি তুমি রিডিউসিং এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট নাও, সেক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার অর চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে ডিভাইড করতে হয়েছিল। এখানে কিন্তু ইন ফ্যাক্টরটা সেটাই, অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে কটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, বেসের ক্ষেত্রে কটা ওইচ র্যাডিক্যাল আছে, সল্টের ক্ষেত্রে কটা ক্যাটায়ন আছে এবং তার করেসপন্ডিং চার্জ, আর অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্টের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন ট্রান্সফার কটা হচ্ছে বা অক্সিডেশন নাম্বারে কি চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এন ফ্যাক্টর। আরেকটা এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা অনেক বইতে তোমাদের থাকেন, একটু বলে দিই, সেটা হচ্ছে এই দুটোর মধ্যে রিলেশন, অর্থাৎ এই দুটোর মধ্যে কি রিলেশন আছে। দেখো এই দুটোর মধ্যে রিলেশন কি হবে, আমি আগে রিলেশনটা লিখি, তারপর কোত্থেকে এলো বোঝানোর চেষ্টা করবো। দেখো আমরা এইভাবে লিখছি, দেখো যদি আমাদের মোলারিটিটাকে আমরা ক্যাপিটাল এম, এটা যদি ছোট স্মল এম লিখি, তাহলে এটা হবে এম ইন্টু M2, পরে কোনটা কি আমি বলছি, 1000 ডি ঠিক আছে। আচ্ছা একটুখানি মিস্টেক হয়ে গেল, একটু বলে দিই। এখানটা ফ্রেশ করে নিচ্ছি। দেখো তাহলে মোলালিটি ইকুয়াল টু কি হবে, তলায় থাকছে 1000 ডি, ডিটা কি পরে আমি আসছি, ডি হচ্ছে ডেন্সিটি অফ দ্য সলিউশন, আর ওপরে কি থাকছে, ওপরে থাকছে আমাদের এম ইন্টু 1000 এম ইন্টু M2। আচ্ছা রিলেশনটা আমরা মুখস্থ করলে ভুলে যেতে পারি, কোনটা কি ছিল, ওপরে কি আছে নিচে কি আছে, আমরা একটু মনে করিনি। দেখো মোলালিটি কাকে বলছে, আমি আবার বলছি, মোলালিটি হচ্ছে পার 1000 গ্রামে, আমরা কত মোল কি রয়েছে, সলিউট রয়েছে, পার 1000 গ্রামে কত মোল সলিউট রয়েছে। তো দেখো আমরা যদি এই ডেন্সিটিটা কি, ডেন্সিটি হচ্ছে আমরা, ডিটা হচ্ছে ডেন্সিটি অফ সলিউশন, তাহলে এটা যদি দ্রবণের গাঢ়ত্ব হয়, এই দ্রবণের গাঢ়ত্বকে যদি মনে করো আমরা 1000 দিয়ে, আমরা দেখো এখানে কি বলেছি 1000 দিয়ে কেন বললাম, এটা হচ্ছে আমাদের মোলারিটি কাকে বলে, মোলারিটি হচ্ছে এত মোল পার 1000 ml এ আছে। তাহলে 1000 ml কে যদি আমরা ডি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি পেয়ে যাব, আমরা পুরো সলভেন্টের মাস পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে মাস অফ সলভেন্ট। এবার এই M2টা কি ধরেছি, M2টা ধরেছি আমরা মলিকুলার মাস অফ সলিউট। তাহলে মলিকুলার মাস অফ সলিউটকে যদি আমি এম দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ মোল দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, মাস অফ সলিউট পেয়ে গেলাম। তাহলে এটা ডিভাইড করলে, এটা মাইনাস করলে আমরা কি পাবো, মাস অফ সলভেন্ট। তাহলে এত সলভেন্টের মধ্যে এত মোল আছে, তাহলে 1000 গ্রাম সলভেন্টের মধ্যে কত আছে। তো এই রিলেশনটা তুমি অনেকে মুখস্থ করে নেয়, তোমরা যদি একটু ভেবে নাও, তাহলে কিন্তু আমরা এই রিলেশনটা থেকে আমরা মানে অটোমেটিক্যালি আমরা যদি মোলারিটি দিয়ে দেয়, তাহলে আমরা মোলালিটিও বার করে ফেলতে পারবো। এখানে একটা কথা মনে রেখো, অনেক সময় একটা কনফিউশন হয়, ফর্মুলা মুখস্থ করতে যাবে না, এই জন্যই বলছি। ধরো তোমাদের এই ডেন্সিটিটা গ্রাম পার লিটারে দিল, গ্রাম পার লিটারে দিল মানে কি, তখন তোমাকে তো লিটারেই বলে দিয়েছে, তখন কিন্তু এই 1000টা কিন্তু আর মাল্টিপ্লাই হচ্ছে না। দেখো এই যে 1000 গুলো আসছে কি এখানে, তো কি তখন আমাদের 1 লিটারে এত গ্রাম রয়েছে, এত মোলার মানে কি এত, তখন কিন্তু এই 1000 গুলো আর থাকবে না। তো যাই হোক, তোমরা এই ফর্মুলাগুলো কিন্তু একটু ভালো করে তোমাদের দেখতে হবে, কোথা থেকে ফর্মুলাগুলো আসছে, একটু যদি সোর্সটা ভাবো তাহলে সুবিধা হবে। চলো আমরা চলে যাই। নেক্সট আমরা যেটা আলোচনা করতে চলেছি, এর উপর কিছু কোশ্চেন আমরা রেখেছি, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা চলো আলোচনা করি। সেই কোশ্চেনটা হচ্ছে, দেখো ফার্স্ট যে কোশ্চেনটা রেখেছি, আমাদের 100 ml গ্লুকোজের একটা সলিউশন দিয়ে দিয়েছে, সেখানে
কতগুলো মলিকুল রয়েছে আমাদের সেটাও দিয়ে দিয়েছে, বলছে সলিউশনটার মোলারিটি কত। খুব বেসিক জায়গা থেকে কোশ্চেনটা আছে, দেখো তোমরা একটু ভাবলেই পারবে। আমাদের ফার্স্ট কি বলেছে, 100 ml বলেছে। 100 ml বললে আমরা কি করব, আমরা 100 ml কত আছে, 100 ml আমাদের আছে কত, দেখো এখানে দিয়ে দিয়েছে 6.022 ইন্টু 10⁻20। তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব 1000 ml কত আছে, 6.022 ইন্টু 10⁻21। তাহলে এতগুলো মলিকুল আছে, আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল যদি থাকে তাকেই আমরা কি বলি, 1 মোল বলি। তো এটাকে জাস্ট যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে দিই, এই নাম্বারটাকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখো 1/100। তো আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার দেখো আমাদের হবে এইটা। ঠিক একইভাবে দেখো নর্মালিটি আর একটা নর্মালিটি অফ 0.3 মোলার ফসফরাস অ্যাসিড দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে তো এত মোলার সলিউশনের মোলারিটি দিয়ে দিয়েছে, নর্মালিটি বার করতে দিয়েছে। তো কি করবে, দেখো আবারও বলছি, নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন। দেখো এটা তোমরা পরে পি ব্লক যখন আলোচনা করব দেখবে, এখানে হাইড্রোজেন কিন্তু 3টে দেখলেই কিন্তু 3টে হাইড্রোজেন নেই। আমাদের যদি এর রিপ্লেসেবল হাইড্রোজেন দেখি, তাহলে কি হবে, রিপ্লেসেবল হাইড্রোজেন কিন্তু এখানে ফসফরাস অ্যাসিডে কিন্তু দুখানা আছে। তাহলে দুখানা যেহেতু রিপ্লেসেবল হাইড্রোজেন রয়েছে, তাহলে আমরা এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, দেখো এখানে আমরা এখানে নর্মালিটিটাকে বার করার জন্য এখানে কিন্তু রিপ্লেসেবল হাইড্রোজেন যেহেতু আমি বললাম দুটো, তাহলে 2 ইন্টু কত হবে, 2 ইন্টু 0.3, দ্যাট ইজ 0.6 হবে অ্যান্সার। তো এটা হবে অ্যান্সার। পরেরটা কি বলছে দেখো, আমি অলরেডি বলেছি এটা একটা খুব সহজ কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কনসেন্ট্রেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। আমি বললাম যে যেগুলোর মধ্যে কোনো ভলিউম রিলেটেড টার্ম নেই সেগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হবে। তাহলে এখানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হবে, দেখো নর্মালিটি, মোলারিটি, মোলারিটি ফর্মালিটি। তো দেখো আমি তোমাদের অলরেডি বলেছি এখানে মোলালিটির মধ্যে কতটা সলিউট রয়েছে, কত গ্রাম সলিউট রয়েছে পার 1 কেজি অর 1000 গ্রাম সলভেন্ট। তো এখানে আমাদের মোলালিটিটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। তাহলে মোলালিটি কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। নেক্সট আমরা চলে যাই, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তাহলে ওই কনসেন্ট্রেশনের জায়গাগুলো গেল, আমি আবার বলছি খুব ছোট করে আমরা আলোচনা রাখার চেষ্টা করছি, পরে আমরা বিস্তারিত ধরে ধরে টপিক ওয়াইজ আমরা আলোচনা করব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সেখানে আরো বিস্তারিত আমরা বলবো। তো দেখো এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে হেনরিস ল যেটা পড়েছো, সেখানে কি ছিল, সেখানে আমাদের বলা হচ্ছে কোনো পার্টিকুলার টেম্পারেচারে একটা গ্যাস যখন কোনো সলিউশনের মধ্যে থাকছে, কত সলভেন্ট, কতটা তার সলিউবল হবে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা গ্যাস কোনো সলিউশনে কত বেশি সলিউবল হবে তারই একটা হিসাব। তা উনি কি বললেন যে এট এ পার্টিকুলার টেম্পারেচার সলিবিলিটি অফ আ পার্টিকুলার গ্যাস ইন আ সলিউশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার। তাহলে কোনো একটা গ্যাসের দ্রাব্যতা কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় তার চাপ যত বেশি হবে তত সেটা বেশি বেশি কি হবে, দ্রবীভূত হবে, এটাই স্বাভাবিক। তো চলো আমরা এখানে কিছু রিলেটেড জিনিসপত্র দেখে নিই। তো দেখো ফার্স্ট যেটা আমাদের দেখতে হবে সেটা কি, এই কোশ্চেনটায় যাওয়ার আগে আমরা একটুখানি মনে করিয়ে নিই, রিক্যাপ করিয়ে নিই। দেখো এখানে আমরা কি ছিল, আমরা জেনারেলি উনি যেটা ইউজ করেছিলেন সেটাকে সলিবিলিটির অনেকগুলো স্টেন্টের আমরা রাশিমালা দেখলাম, মোলারিটি, নর্মালিটি, মোলার কনসেন্ট্রেশন। এখানে উনি যেটা ইউজ করেছিলেন সেটা হচ্ছে কাই, অর্থাৎ উনি ব্যবহার করেছিলেন মোল ফ্র্যাকশনকে। এবং উনি কি বললেন, এই মোল ফ্র্যাকশন প্রেশার যত বাড়বে মোল ফ্র্যাকশন যত বাড়বে, স্বাভাবিক মোল ফ্র্যাকশন তাহলে এটার সঙ্গে কি বলো, প্রপোর্শনাল। তো প্রেশার ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে, একটা কনস্ট্যান্ট আসে স্বভাবতই, উনি এটা নাম দিয়েছিলেন হেনরিস কনস্ট্যান্ট। তাহলে এই ছিল তার রিলেশন, অর্থাৎ এইটাই হচ্ছে হেনরির ইকুয়েশন। এটাকে অন্যভাবেও প্রকাশ করা যায়, সেটা হচ্ছে যদি তুমি মোলার কনসেন্ট্রেশন নাও, সেই মোলার কনসেন্ট্রেশন প্রপোর্শনাল টু তুমি পি লিখতে পারো। আবার এখানে কিন্তু ওই একইভাবে হেনরিস কনস্ট্যান্ট একটু অন্যরকম, দেখো এখানে এখানে যে কনস্ট্যান্ট আসবে এখানে এটাও একটা কনস্ট্যান্ট, বাট এই কনস্ট্যান্ট কিন্তু মিলবে না, এটা কিন্তু একটুখানি মাথায় রাখবে। এবং দেখো এখানে মোল ফ্র্যাকশনের তো কোনো ইউনিট নেই, মোল বাই টোটাল মোল, তাহলে কোনো ইউনিটলেস, তাহলে এখানে এর ইউনিট হবে প্রেশারের ইউনিটের সমান। বাট এখানে ইউনিট কি হবে, দেখো এখানে তোমাদের মোলার কনসেন্ট্রেশন এখানে সি বোঝাচ্ছে, তাহলে মোল পার লিটার হচ্ছে সি এর ইউনিট,
আবার এখানে কি থাকছে বলো, প্রেশারটাও থাকছে, তাহলে অ্যাটমসফিয়ার ইনভার্স সেটাও কিন্তু এখানে ইনক্লুড করতে হবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই বেশি ইউজ করে থাকি এই ইকুয়েশনটা। তো এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। আরেকটা কথা বলা যাক, সেটা হচ্ছে এই কেএইচ এর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করবে? অবভিয়াসলি যে গ্যাসটা সলিউবেল হচ্ছে, অর্থাৎ যে গ্যাসটাকে তুমি মেশাচ্ছ তার নেচারের উপর ডিপেন্ড করবে, কোথায় মেশাচ্ছ, কোন সলিউশনে মেশাচ্ছ সেই সলভেন্টের উপর ডিপেন্ড করবে, আর ডিপেন্ড করবে একটা পার্টিকুলার টেম্পারেচারের উপর। অর্থাৎ একটা টেম্পারেচারে কোনো একটা পার্টিকুলার গ্যাসের কেএইচ এর মান কিন্তু ফিক্সড হবে, একটা পার্টিকুলার টেম্পারেচারে কেএইচ এর ভ্যালু কিন্তু ফিক্সড হবে। তো এই ছিল আমাদের বিষয়বস্তু। আর এখান থেকে অনেক সময় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়, সেটা কি, আমরা যদি মনে করো এখানে কাই ভার্সেস পি গ্রাফ এখানে যদি প্লট করি তাহলে কিরকম আসবে, আমরা কাইটাকে যদি এইদিকে লিখে নিই, মনে করো ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু লিখছি, তাহলে 1/kh ইন্টু পি এইভাবে লিখে নিতে পারি। তাহলে এখানে এটা দেখো স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন হবে, স্লোপ যেটা আসবে এটা বোঝাবে, এর স্লোপটা ইন্ডিকেট করবে। দেখো এই স্লোপ থেকে আমরা কি পাবো, 1/kh এর ভ্যালুটা পাবো। ঠিক আছে, এবার কোশ্চেনে চলে আসি। কোশ্চেন বলছে যে কেএইচ অফ ডিফারেন্ট গ্যাস, তখন একটা অ্যাসারশন রিজন টাইপ দিয়েছে, স্টেটমেন্ট এবং রিজন দিয়েছে, কেএইচ অফ এ ডিফারেন্ট গ্যাস এট সেম টেম্পারেচার হ্যাজ ডিফারেন্ট ভ্যালু। কেএইচ অফ ডিফারেন্ট গ্যাস এট সেম টেম্পারেচার ডিফারেন্ট, অবশ্যই গ্যাস যদি ডিফারেন্ট হয় তাহলে কি হবে বলো, ডিফারেন্ট গ্যাস বলেছে সেম টেম্পারেচার, তাহলে ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। ঠিক আছে, পরেরটা বলছে সেম প্রেশার, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো বলছে at a same pressure higher the value of kH of the gas, higher will be the solubility of the gas. এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, দেখো ভালো করে খেয়াল করো। দেখো আমি যদি প্রেশারটা কনস্ট্যান্ট রাখি, এই ইকুয়েশন থেকে আমরা পৌঁছাতে পারবো। দেখো আমরা যদি প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে দিই তাহলে আমরা কি বলতে পারি বলো, আমরা বলতে পারি কাই হচ্ছে সলিবিলিটি, কাই ইকুয়াল টু কি বলো, পি বাই কেএইচ। এবার পি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের হবে কাই ইনভার্সলি প্রপোর্শনাল টু কেএইচ। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে, প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হচ্ছে বলো, তাহলে দেখা যাবে যে গ্যাসের কেএইচ এর ভ্যালু যত বেশি হবে সেই গ্যাসের সলিবিলিটি তত কি হবে, কম হবে। যে গ্যাসের কেএইচ যত কম হবে তার সলিবিলিটি তত বেশি হবে। তাহলে প্রথমটা কি বলছে, ডিফারেন্ট গ্যাস সেম টেম্পারেচার হ্যাজ ডিফারেন্ট ভ্যালু অফ কেএইচ। ঠিক আছে, আর অ্যাট এ সেম প্রেসার হ্যাজ দ্য ভ্যালু অফ কেএইচ অফ দ্য গ্যাস, অর্থাৎ কেএইচ এর ভ্যালু যত বেশি হবে হায়ার উইল বি দ্য সলিবিলিটি। এটা কি ঠিক বলছে? এটা ঠিক বলছে না। অ্যাট সেম প্রেসার হায়ার দ্য ভ্যালু অফ কেএইচ, কেএইচ এর ভ্যালু যত বেশি হবে হায়ার উইল বি দ্য সলিবিলিটি। তাহলে কেএইচ এর ভ্যালু যত বেশি হবে সলিবিলিটি তত কি হবে, কম হবে। তাহলে আমরা কোন অপশনটা হবে তোমরা বুঝতেই পারছো। এবার আমরা পরেরটাই চলে যাই। নেক্সট, তারপরে কি কোশ্চেন ছিল দেখো, তারপরে কোশ্চেন ছিল যে এটাও খুব সহজ কোশ্চেন, যে হেনরিস ল এর ক্ষেত্রে তোমরা মনে রাখবে হেনরিস ল সেই গ্যাসগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যে গ্যাসগুলো খুব হাইলি সলিউবল হবে না, এবং গ্যাসের সঙ্গে ওয়াটারের বা ওয়াটার বলাটা ভুল, যে কোনো সলভেন্টের সঙ্গে কোনো রকম রিয়াকশন হবে না। আর থার্ডলি হচ্ছে ওটা দেখা যাবে কোনোভাবে আয়োনাইজেশন বা কোনোভাবে অ্যাসোসিয়েশন যেন না হয়ে যায় সলভেন্টের মধ্যে। তাহলে এখানে দেখো বলছে কোন ক্ষেত্রে হেনরিস লটা অ্যাপ্লিকেবল হবে না, কোন ক্ষেত্রে হেনরিস লটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে তোমরা নিশ্চয়ই জানো, ছোটবেলায় পড়েছো, অ্যামোনিয়া গ্যাসকে যখন তুমি জলে মেশাও তখন সেখানে কি তৈরি হয়, তখন সেখানে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, অর্থাৎ আয়োনাইজড হয়ে যায়। তো এটার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। আমরা পরের টপিকসে চলে যাই। একটা ইম্পর্টেন্ট পার্ট, ভেপার প্রেশার অ্যান্ড রাউলস ল। ভেপার প্রেশার আমি আবারও বলছি, বিস্তারিত যাওয়ার এখানে স্কোপ নেই, আমরা ছোট করে, যেহেতু পরীক্ষা খুব সামনে এসে গেছে, আমরা ছোট করে আলোচনা করার চেষ্টা করছি। দেখো আমরা জানি যে ভেপার প্রেশার আর মোল ফ্র্যাকশনের একটা রিলেশন রাউলস দিয়েছিলেন। কি দিয়েছিলেন, উনি বলেছিলেন দেখো যদি আমরা প্রথমটাকে লিখেছি নন ভোলাটাইল সলিউট, যেখানে সলিউটটা ভোলাটাইল নয়, কোনো লিকুইডটা যেটা সলভেন্ট সেটা ভোলাটাইল, তার মধ্যে ইউরিয়া নিতে পারো, গ্লুকোজ নিতে পারো, সুক্রোজ নিতে পারো, সেগুলো নন ভোলাটাইল। তো সেক্ষেত্রে আমাদের রাউলস লয় আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম পি ইকুয়াল টু পি নট কাই ওয়ান, বা এখানে কাই ওয়ান লেখার দরকার নেই, এটা পার্টিকুলার আমাদের এখানে কাই ওয়ান বলতে আমরা পার্টিকুলার এখানে কি বোঝাচ্ছি, এখানে আমরা সলভেন্টের জন্য শুধু বোঝাচ্ছি, অর্থাৎ দ্রাবকটা এখানে উদ্বায়ী, দ্রাবটা উদ্বায়ী নয়। আর পি নটটা কি বোঝাচ্ছে, পি নটটা সলভেন্টের যে পিওর অবস্থা যে রয়েছে, বিশুদ্ধ অবস্থায় যদি থাকে কিছু মেশানোর আগে, তার
ভেপার প্রেশারটা এখানে ইন্ডিকেট করছে। এবার যদি দুটোই ভোলাটাইল হয়, যখন দুটোই ভোলাটাইল হবে তখন দুজনের জন্যই তোমাকে ভাবতে হবে, ধরো অ্যালকোহলের সাথে জল মেশালে, নাইট্রিক অ্যাসিডের সাথে জল মেশালে, অ্যাসিটনের সাথে ক্লোরোফর্ম মেশালে, তখন তোমাদের কি হবে, দুটোই সেখানে ভোলাটাইল, তাহলে দুজনের জন্যই আমাকে রাউলস ল অ্যাপ্লাই করতে হবে। এবং সেখানে কি আসবে, সেখানে আমরা দুটো কম্পোনেন্ট পাবো, সেখানে আরো বেশি এটা অ্যাপ্লিকেবল। দেখো ফার্স্ট কম্পোনেন্টের পিওর স্টেটের ভেপার প্রেশার এইটা, এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন। আর একটা কি পাবো, যদি সেকেন্ড কম্পোনেন্ট হয় তাহলে এটা হবে তার জন্য। এবং এখানে টোটাল প্রেশার যদি আমরা পি লিখি, পি ইকুয়াল টু কি হবে, পি ইকুয়াল টু আমাদের হবে, দেখো এই দুটো, এই যে দুটো রিলেশন পেলাম, এই দুটো সামেশন, তাহলে পি ওয়ান নট কাই ওয়ান প্লাস পি টু নট কাই টু। এবার তুমি এক জাতীয় কনভার্টও করে নিতে পারো দুটোকে, যদি তোমরা জানো কাই ওয়ান প্লাস কাই টু ইকুয়াল টু আমরা জানি ওয়ান, একটাতে তোমরা কনভার্টও করে নিতে পারো। তো এই ছিল আমাদের যখন দুটোই ভোলাটাইল হবে তাদের জন্য রিলেশন, যখন একটা ভোলাটাইল হবে তাদের জন্য রিলেশন। এখানে আরেকটা কথা আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ক্লাস 11-এ পড়েছিলে যে ডাল্টনস ল অফ পার্সিয়াল প্রেশার, ডাল্টনের আংশিক চাপ সূত্র। সেখানে কি পেয়েছিলে, সেখানে পেয়েছিলে কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টের, গ্যাসিয়াস ফেজে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের যদি তুমি কি বার করো, তুমি পার্সিয়াল প্রেশার বার করো, আইথ কম্পোনেন্ট, তো টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন। তো এই মোল ফ্র্যাকশনটাকে আমরা একটু ওয়াই দিয়ে লিখছি, আগেরটা যেহেতু এক্স ব্যবহার করেছি এখানে আমরা ওয়াই দিয়ে লিখি। দেখো তাহলে এটা হচ্ছে টোটাল প্রেশার আর এটা ওয়াই অফ আই। তো আমার যদি ইচ্ছা হয় জানার যে গ্যাসিয়াস ফেজ, যখন গ্যাসিয়াস ফেজ এটা থাকছে, দেখো কিছুটা লিকুইড ফেজের কম্পোজিশন, এটা হচ্ছে লিকুইড ফেজের মোল ফ্র্যাকশন গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো লিকুইড ফেজের মোল ফ্র্যাকশন গুলো। আমাদের যদি জানার আগ্রহ হয় বা জানার ইচ্ছা হয় তাহলে গ্যাসিয়াস ফেজের মোল ফ্র্যাকশন গুলো কি আছে, তাহলে আমরা এখান থেকে রিলেশনটা পেয়ে যাবো। কিভাবে রিলেশনটা পেয়ে যাবো, দেখো আমরা যদি একটা পার্টিকুলার কম্পোনেন্ট ধরো পি ওয়ান কম্পোনেন্টের জন্য ধরি, একটা ওয়ান কম্পোনেন্টের জন্য এই রিলেশনটাকে অ্যাপ্লাই করি, তাহলে পি ওয়াই ওয়ান, আর আরেকটা কম্পোনেন্টের জন্য কি লিখতে পারি বলো, পি টু পি ইন্টু ওয়াই টু। তো এই ওয়াই ওয়ান আর ওয়াই টুটা কি করছি, গ্যাসিয়াস ফেজে তার যে মোল ফ্র্যাকশন গুলো রয়েছে সেটাকে কিন্তু আমরা বার করার চেষ্টা করছি। তাহলে এই রিলেশন গুলোকে কাজে লেগে যখন অনায়াসে দেখো এটা বার করে ফেলতে পারি। এখানে কত হবে, এখানে আমরা পি ওয়ান, এখানে যদি আমরা ধরো ওয়াই ওয়ান বার করতে চাই, ওয়াই ওয়ান হবে পি ওয়ান বাই পি। এখানে যদি আমরা ওয়াই টু বার করতে চাই কত হবে, ওয়াই টু হবে পি টু বাই টোটাল প্রেশার পি। তো এগুলো তো আমরা জানি অলরেডি, তো এগুলো জেনে গেছি। তাহলে এখানে তুমি যদি বসিয়ে দাও তাহলে কি পাবে, দেখো পি টুটার জায়গায় যদি তুমি ভ্যালুটা বসিয়ে দাও তাহলে কি পাবে, কাই টু। আর টোটালটা তো তুমি জানো, টোটালটা হচ্ছে এই যে এইটা টোটালটা, পি ওয়ান নট কাই ওয়ান প্লাস পি টু নট কাই টু। ঠিক একইভাবে এখানে কি পাবে, এটা হচ্ছে তোমার সেকেন্ড কম্পোনেন্ট, এটা টু হবে সেকেন্ড কম্পোনেন্ট। আর এটা ফার্স্ট কম্পোনেন্টের জন্য তাহলে কি হবে, ফার্স্ট কম্পোনেন্টের জন্য আমাদের আসবে দেখো পি ওয়ান নট কাই ওয়ান বাই পি ওয়ান নট কাই ওয়ান প্লাস, এই যে এই জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, পি টু নট কাই টু। তো এখান থেকে তোমরা, এটা হচ্ছে গ্যাসিয়াস ফেজের যদি তোমাকে কম্পোজিশন চাই তুমি কিন্তু অনায়াসে এখান থেকেও তুমি বার করে ফেলতে পারো। এগুলো হচ্ছে লিকুইড ফেজের কম্পোজিশন, এটা হচ্ছে গ্যাসিয়াস ফেজের কম্পোজিশন। তো এই রিলেশনটা একটু মাথায় রাখতে পারো। নেক্সট আমরা চলে যাই একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এখানেই আমরা পড়েছিলাম আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন একটা কনসেপ্ট এসেছিল। আইডিয়াল সলিউশনে কি কি কনসেপ্ট বলা হয়েছিল, আইডিয়াল সলিউশনে আমাকে বলা হয়েছিল, দেখো কি বলা হয়েছিল আইডিয়াল সলিউশনে, আইডিয়ালটা পুরোটাই একটা কাল্পনিক অবস্থা। তোমরা আইডিয়াল গ্যাসে পড়েছিলে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তো তবুও আমাদের একটু ভাবতে হবে, আইডিয়াল কম্পোজিশনের ক্ষেত্রে বলছি যখন দুটো লিকুইডকে তুমি মেশাচ্ছ তখন তাদের মধ্যে নেচার অফ অ্যাট্রাকশনটা একই রকম হবে। অর্থাৎ আগে মেশানোর আগে দেখো কোনো একটা লিকুইড যখন মেশাচ্ছ, ধরো জলের মধ্যে অ্যালকোহল মেশাচ্ছ, তো জলের মধ্যে একরকমের ইন্টারাকশন রয়েছে, অ্যালকোহলের মধ্যে একটা ইন্টারাকশন রয়েছে, সে হাইড্রোজেন বন্ডিং বলো, কোনো কোনো অন্য কোনো সলভেন্টে হয়তো গেল ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হতে পারে, কোথাও ভ্যান্ডারওয়াল ফোর্স হতে পারে। তো যখন মেশাচ্ছ তাদের নেচার অফ ইন্টারাকশনটা নিশ্চয়ই এক হবে না।
একটু হলেও ডিফার করবে। তো এখানে বলা হচ্ছে যে তাদের যদি আইডিয়ালি বিহেভ করতে হয় তাহলে তাদের নেচার অফ ইন্টারাকশনটা অলমোস্ট সেম হবে। এটা একটা সিচুয়েশন বলছে। আরেকটা সিচুয়েশন কি বলছে, বলছে যে ডেল্টা এইচ অফ মিক্সিং ইকুয়াল টু জিরো, মানে আমি যখন মেশাচ্ছি তখন ইন্টারাকশন হচ্ছে, তাদের মধ্যে এনথ্যালপির কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এনথ্যালপি চেঞ্জ ডিউ টু মিক্সিং জিরো বলছে। সেটাও সম্ভব নয়। যখন কোনো ইন্টারাকশন, নতুন ধরনের ইন্টারাকশন হবে তখন হয় এক্সোথার্মিক নয় এন্ডোথার্মিক হবে। নেক্সট বলছে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেল ভি অফ মিক্সিং ইকুয়াল টু জিরো। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। দেখো যখন তুমি জলের সাথে 100 ml জলের সাথে 100 ml জল মেশাচ্ছ, দেখবে 100 ml জলের সাথে যখন 100 ml জল মেশাবে তখন দেখবে সেটা 100 100 200ই হবে, যেটা পাওয়া এক্সপেক্টেড। অ্যালকোহল 100 ml অ্যালকোহলের সাথে 100 ml অ্যালকোহল মেশাচ্ছ, 200ই হবে। যখন তুমি দুটো লিকুইড মেশাচ্ছ তখন দেখা গেল হয়তো 100 + 100 200 হওয়ার কথা, দেখা গেলো 100 + 100 200 নয়, 200 পয়েন্ট সামথিং হয়ে গেল। তার মানে বুঝতে হবে যে আগে যে অ্যাট্রাকশনটা ছিল তাদের মধ্যে, আফটার মিক্সিং অ্যাট্রাকশনটা কি হলো, কমে গেল, তাহলে ভলিউমটা বেড়ে গেল। আবার কখনো কখনো দেখবে কোনো কোনো মিক্সারের ক্ষেত্রে, যেমন নাইট্রিক অ্যাসিড আর যদি জল মেশাও দেখবে ভলিউমটা কমে যায়। 100 + 100 মেশাচ্ছ, দেখবে ওটা 200-র বদলে হয়তো 199 বা 198.5 এরকম একটা ভ্যালু আসবে। অর্থাৎ তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাট্রাকশন যদি বেড়ে যায় তাহলে মলিকুলগুলো ক্লোজ ডিস্টেন্সে চলে আসবে, তাহলে সেখানে ডেল্টা ফিটা নেগেটিভও হতে পারে, পজিটিভ হতে পারে। কিন্তু এরা বলছে যদি আইডিয়ালি বিহেভস করে তাহলে এটা 0 0 হবে এবং তাদের মধ্যে নেচার অফ অ্যাট্রাকশনটা এক হবে, যেটা বাস্তবে সম্ভব নয়। তো আমরা এখানে একটা জাস্ট কোশ্চেন দেখেছি, দেখো এর ওপরই। তাহলে বাকি সবই নন আইডিয়াল, মানে নন আইডিয়ালই বেশি। তো কারেক্টটা যাদের সেম স্ট্রাকচার, ধরো ক্লোরোবেনজিন, বেনজিন, ব্রোমোবেনজিন, ক্লোরোবেনজিন, এই যে এদের স্ট্রাকচারগুলো খানিকটা কাছাকাছি যাদের রয়েছে, টলুইন, বেনজিন, সিমিলার টাইপ স্ট্রাকচার, সিমিলার টাইপ অফ নেচার অফ অ্যাট্রাকশন ফোর্স যাদের হবে, তাদের খানিকটা আইডিয়াল আমরা বললেও বলতে পারি। তো দেখো এখানে যেটা বোঝার বিষয় বাবা, সেটা হচ্ছে কি, যে একটা কোশ্চেন রাখা হয়েছে, যে এখানে একটা গ্রাফ দিয়েছি, গ্রাফটা থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে এই গ্রাফটা দেখো, ওই যে ফলোইং বাই রিপ্রেজেন্ট বাই অ্যাডজাসেন্ট গ্রাফ, কোনটা এই গ্রাফ দিয়ে ডিনোট করবে। দেখো এই যে ডটেড লাইন যেটা আছে সেটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন বোঝাচ্ছে, কিন্তু আইডিয়ালি তো বিহেভ করে না। তো দেখো এই যে আমাদের গ্রাফটা দেখো উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যদি আমরা গ্রাফটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরি তাহলে আমাদের এইরকম একটা গ্রাফ হওয়া উচিত। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফটা কি হয়, হয় ওপর দিয়ে যায় নয় নিচে দিয়ে যায়। এটা হচ্ছে পজিটিভ ডিভিয়েশন, এটা হচ্ছে নেগেটিভ ডিভিয়েশন। পজিটিভ ডিভিয়েশন কখন হয়, যদি দেখো অ্যাট্রাকশনটা আগের থেকে, ভালো করে মনে রাখবে, অ্যাট্রাকশনটা যদি দেখো আগের থেকে কমে গেল, অর্থাৎ বিফোর মিক্সিং ধরো এ আর বি মেশাচ্ছ, এ আর এ আর বি আর বি এর মধ্যে একটা অ্যাট্রাকশন ছিল, দুটো আলাদা লিকুইড, এ লিকুইড আর বি লিকুইড। মেশানোর পরে এখন অ্যাট্রাকশনটা কিরকম হবে, মেশানোর পরে অ্যাট্রাকশনটা এখন দেখা যাচ্ছে এর সাথে বি এর হচ্ছে, মানে এ মলিকুলের সাথে এ মলিকুলের ছিল, বি এর সাথে বি এর ছিল, এখন এর সাথে বি এর হচ্ছে। যখন অ্যাট্রাকশনটা কমে গেছে, কমে গেলে বুঝবে যে থিওরিটিক্যাল ভ্যালুর থেকে ভেপার প্রেশারটা বেশি হয়ে যায়, তখন পজিটিভ ডিভিয়েশন দেখায়। আর যদি দেখো যে এরকম হচ্ছে, কি হচ্ছে, যদি তুমি দেখো যে এই ভ্যালুটা আগের বার কি হয়েছিল বলো, এটা তোমাদের অ্যাট্রাকশনটা বেশি ছিল, এবার দেখো অ্যাট্রাকশনটা যদি মনে করো আগের থেকে বেড়ে গেল, অর্থাৎ এটা গেটার হয়ে গেল, তখন কি হবে, সেটা যে থিওরিটিক্যাল ভ্যালুর থেকে একটু কম আসবে, সেটা হবে নেগেটিভ ডিভিয়েশন হবে। অর্থাৎ বিফোর অ্যাট্রাকশন যদি বেশি থাকে তাহলে হবে, পরে যদি অ্যাট্রাকশন কমে যায় তাহলে হবে পজিটিভ ডিভিয়েশন। আর যদি দেখো যে অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের থেকে পরে আকর্ষণ বলটা বেড়ে যায়, তারা দেখাবে নেগেটিভ ডিভিয়েশন। তো এখন আমাদের যে কোশ্চেনটা সেটা আমরা একটুখানি এবার সলভ করার চেষ্টা করি। সেটা কি ছিল, সেটা আমরা একটু চেষ্টা করি সলভ করার। আমাদের যে কোশ্চেনটা ছিল, দেখো এখানে 3-4টে অপশন দিয়ে বলছে কোনটাতে, এটা দেখো নিশ্চয়ই বুঝতে পারছো পজিটিভ ডিভিয়েশন দেখাচ্ছে, কোনটাতে পজিটিভ ডিভিয়েশন দেখাবে। তাহলে পজিটিভ ডিভিয়েশনে আমি কি বললাম, যে অ্যাট্রাকশনটা আগের থেকে, আগে যে অ্যাট্রাকশন ছিল তার থেকে কি হবে, কমে যাবে। তাহলে চলো ফার্স্ট, যে যখন তুমি ওয়াটার আর HCl মেশাচ্ছ, দুটোই কোভ্যালেন্ট মলিকুল, যখন মিশছে তখন তাদের দিয়ে কি তৈরি হচ্ছে, H3O+ আর Cl-। দেখো এখানে আয়ন, এখানে তো কোভ্যালেন্ট মলিকুল, আয়ন আয়ন ইন্টারাকশনটা আরো বেশি হবে, ফলে অ্যাট্রাকশনটা কিন্তু বেড়ে যাবে। সিমিলার টাইপ ধরো নাইট্রিক অ্যাসিড একটা কোভ্যালেন্ট মলিকুল, এর সাথে যখন তুমি জল মেশাচ্ছ তখন কি হচ্ছে বাবা, তখনও তৈরি হচ্ছে H3O+ আর NO3-। এখানেও দেখো অ্যাট্রাকশনটা কি হচ্ছে, আগের থেকে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার চলে থার্ড অপশনে কি আছে,
এটা খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম, অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম এরা কিন্তু কেউ, অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম এরা কিন্তু কেউ ইন্ডিভিজুয়ালি হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, মানে একা একা থাকলে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। কিন্তু যখন মেশানো হচ্ছে তখন এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে। যখন এদের তুমি মেশাচ্ছ তখন কি দেখা যায়, তখন এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে। এই যে দেখো আমি তোমাদের দেখাই, দেখো ক্লোরোফর্মটাকে যদি আমি লিখি, যদি একে মেশাই, দেখো এখানে কি হচ্ছে, এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং একটা হচ্ছে। এই যে দেখো এটা ডেল্টা প্লাস সেন্টার, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এদের মধ্যে দেখো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা আমার মনে হয় বলে রাখা দরকার। এখানে দেখো ক্লোরোফর্ম হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনার, আর অ্যাসিটোন হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার। কেন এই ডোনার? দেখো এই হাইড্রোজেনগুলো কিন্তু ডেল্টা প্লাস হতে, এখানে যতটা ডেল্টা প্লাস হবে এটা ততটা বেশি ডেল্টা প্লাস হতে পারবে না, কারণ দেখো এই কার্বনটার সাথে 3টে ক্লোরিন লেগে আছে, তাহলে 3টে ক্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ। ফলে এইখানে দেখো এর থেকে দেখো যখন টেনে নিচ্ছে, দেখো তাহলে কি হচ্ছে, আমরা দেখো এই পুরো পোর্শনটা হাইলি নেগেটিভ হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে, বা তুমি ভাবো এটা যদি ডেল্টা প্লাস হয়ে যায় তখন এই ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা আরো বেড়ে যাবে। তাই জন্য কিন্তু এই হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনার, এটা অনেকের কনসেপ্ট থাকে না। আর অ্যাসিডন হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার, কারণ এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস সেন্টার। যাই হোক, এটা পরের আলোচ্য বিষয়। আর লাস্ট ওয়ান দেখো বেনজিন আর মিথানল। বেনজিন ও মিথানল কিন্তু দেখো, মিথানল একটা দেখো হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, কারণ এখানে একটা হাইড্রোজেন অন্তত দেখো কি রয়েছে, ডেল্টা প্লাস রয়েছে, যেটা অক্সিজেনের সাথে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে জুড়ে আছে। ফলে এখানে হাইড্রোজেন বন্ডিংটা পসিবল হবে। কিন্তু দেখো বেনজিনে তো হাইড্রোজেন বন্ডিং হবে না, এখানে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন ছিল। যখন তুমি মিথানল এটা মেশালে, মিথানলের যে হাইড্রোজেন বন্ডিং সেটা হিন্ডার হচ্ছে। ফলে এদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশনটা কি হবে, আগের থেকে কমে যাবে। ফলে এটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে, বাকিগুলো নেগেটিভ ডেভিয়েশন। তাহলে এটা কি দেখাবে, আমরা যখন এটা দেখবো, দেখো এটা কি হচ্ছে, তো অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে, বাকিগুলো অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে। ফলে এটা নিচে দিয়ে যাবে, এটা উপর দিয়ে যাবে। এই হচ্ছে আমাদের অপশন। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অ্যাজিওটপিক মিক্সচার। এটাও খুব ভালো করে বুঝতে হবে। অ্যাজিওটপিক মিক্সচার কিন্তু নন আইডিয়াল সলিউশন হলে অ্যাজিওটপিক মিক্সচার হয়। তার মানে এটা নয় কিন্তু নন আইডিয়াল সলিউশন হলেই বা পজিটিভ বা নেগেটিভ ডিভিয়েশন দেখালেই সেটা অ্যাজিওটপিক মিক্সচার শো করবে। অ্যাজিওটপিক মিক্সচার কি, যে প্রত্যেক বলবো না, কিছু কিছু নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে একটা পার্টিকুলার কম্পোজিশনে যদি তাদের মেশানো হয় বা মিশে থাকে, তারা সেই কম্পোজিশনটাকে আনঅল্টার রেখে একসাথে তারা ভেপোরাইজ করে যায়। অর্থাৎ অপরিবর্তিত সংযুক্তিতে তারা কি হয়, একসাথে তারা বাষ্পায়িত হয়ে যায়। তাহলে এই কম্পোজিশনটাকে বলবো আমরা অ্যাজিওটপিক কম্পোজিশন, এই টেম্পারেচারটাকে বলবো আমরা অ্যাজিওটপিক টেম্পারেচার। এবার দেখো এটা কি হয়, দুরকম হতে পারে। যেমন এই কেসটা দেখো কি রাখা হয়েছে, এখানে আমাদের কি মেশানো হচ্ছে, এখানে আমাদের দুটো মেশানো রয়েছে, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর ওয়াটার আর নাইট্রিক অ্যাসিডের মিক্সচার। একটু আগেই দেখলে ওয়াটার আর নাইট্রিক অ্যাসিডের মিক্সচার মেশালে কি হয়, যখন তুমি জল আর নাইট্রিক অ্যাসিডকে মেশাচ্ছ, মেশানোর পর অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে। অ্যাট্রাকশন বেড়ে গেলে কি হচ্ছে বলো, তাহলে তোমরা দেখতে পেলে যারা নেগেটিভ ডিভিয়েশন, দেখো নেগেটিভ ডিভিয়েশন দেখাচ্ছে, এটা থিওরিটিক্যাল লাইন, নেগেটিভ ডিভিয়েশন এখানে দেখাচ্ছে। এবার নেগেটিভ ডিভিয়েশন যেহেতু দেখাচ্ছে, দেখো এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করো, দুটোর থেকেই দেখো, দুটো যে পিওর স্টেটের থেকেই কিন্তু এটা, একটু মন দিয়ে দেখবে এই জায়গাটা, দেখো এটা তলায় রয়েছে। ফলে আমরা জানি যে পরে লাগবে বয়লিং পয়েন্ট কাকে বলছে, বয়লিং পয়েন্ট হচ্ছে যে আমরা পড়েছিলাম বাচ্চাবেলায় যে উষ্ণতায় কোনো তরল ফুটতে শুরু করে, অ্যাট হুইচ টেম্পারেচার দ্য লিকুইড স্টার্ট টু বয়েল। কিন্তু এখানে আরেকটু অন্যভাবে শিখেছিলাম, অ্যাট হুইচ টেম্পারেচার দ্য ভেপার প্রেশার অফ লিকুইড জাস্ট ইকুয়াল টু দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ কল্ড বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্ট কাকে বলছে, যে উষ্ণতায় কোনো তরলের উপরিস্থ বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাচ্ছে, তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলছে। তার মানে 100°C যেহেতু জলের স্ফুটনাঙ্ক, তার মানে 100°তে কি হচ্ছে, 100°তে আমরা বলতে পারি যে জলের যে বাষ্পচাপ সেটা বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটারের সমান। যাকে সেটা পরে আসছি। তাহলে এখানে দেখো, এখানে একটা মিনিমা পাচ্ছ, তাহলে বুঝতে পারছো যার ভেপার প্রেশার কম হবে তার কি হবে, বয়লিং পয়েন্ট বেশি হবে। যার ভেপার প্রেশার বেশি হবে যে মিক্সারের, তার বয়লিং পয়েন্ট কি হবে, কম হবে। তাহলে দেখো এখানে ভেপার প্রেশার কম, বয়লিং পয়েন্ট বেশি, বেশি টেম্পারেচার লাগবে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হতে গেলে। তাহলে এখানে যেহেতু মিনিমাম, তাহলে
বয়লিং পয়েন্ট আর ভেপার প্রেশার হচ্ছে একটা ইনভার্স রিলেশন রয়েছে। এটা যেহেতু মিনিমা, এটা তাহলে কি হবে ম্যাক্সিমা। তাহলে এই ম্যাক্সিমাটা দেখ ভালো করে খেয়াল করো যে এখানে যে ম্যাক্সিমাটা পাচ্ছ দেখো দুজনের বয়লিং পয়েন্টের থেকেই কিন্তু দেখো বেশি হয়ে গেছে। দেখো আমি যদি এখানে তোমাদের দেখাই, তোমরা খুব ভালো করে দেখো এখানটায় কি দেখতে পাচ্ছ বাবা। এখানে তোমরা দেখতে পাবে, দেখো আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে সেই টেম্পারেচার, অ্যাজিওটপিক টেম্পারেচার, এটা হচ্ছে সেই কম্পোজিশনটা। দেখো দেখো এই কম্পোজিশনে যদি মেশানো থাকে 68% নাইট্রিক অ্যাসিড যদি থাকে, আর তাহলে সেখানে দেখো বয়লিং পয়েন্ট জলের 100, নাইট্রিক অ্যাসিড দেখো 86, দেখো ওভারঅলটা কত হয়ে যাচ্ছে 120, দুজনের থেকেই বয়লিং পয়েন্টটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই রকম লিকুইড কি দেখাবে আমাদের এখানে হাই বয়েলিং অ্যাজিওটপ বলা হয়, হাই বয়েলিং অ্যাজিওটপ এটার ক্ষেত্রে। পরেরটা আমরা দেখি, দেখো এখানে মেশানো হয়েছে ইথানল আর ওয়াটার। ইথানল আর ওয়াটার মেশালে আমি তোমাদের আগেই আলোচনা করলাম, ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়, ইথানলের মধ্যেও হাইড্রোজেন বন্ডিং হয়, কিন্তু দেখা যায় ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা আরো বেশি ভালো হতে পারে, কারণ দেখো এখানে কোয়াড্রিপোলার মোমেন্ট থাকে, ফলে এখানে হাইড্রোজেন বন্ডিংটা অনেক বেশি এক্সটেন্সিভ হয়। এক একটা ওয়াটার মলিকুল ম্যাক্সিমাম 4টের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। তাহলে ইথানল আর অ্যালকোহল যখন মেশাচ্ছ, ইথানল আর যখন জল মেশাচ্ছ, তাহলে হাইড্রোজেন বন্ডিং এর যে টেন্ডেন্সিটা কি হয় কিছুটা দেখতে পাবে কমে যায়, ফলে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কমে যায়। তাহলে আগের থেকে যদি অ্যাট্রাকশনটা কমে যায়, আমরা কি দেখবো ভেপার প্রেশারটা উপরে চলে যাবে থিওরিটিক্যাল লাইনে, সেটাই দেখো এখানে পজিটিভ ডিভিয়েশন দেখা গেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি পজিটিভ ডিভিয়েশন। আর ওই যে বললাম ভেপার প্রেশার যত বেশি হবে বয়লিং পয়েন্ট তত কম হবে, তাহলে বয়লিং পয়েন্টের গ্রাফে দেখো এটা এখানে যেহেতু একটা পজিটিভ ডিভিয়েশন, এখানে খুব ভালো করে খেয়াল করো এই পজিটিভ ডিভিয়েশনে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া গেছে দুজনেরই পিওর অবস্থার থেকে, দেখো এ এবং বি দুজনের যে পিওর অবস্থার থেকেই দেখো ভ্যালুটা কিন্তু ওপরে রয়েছে, দেখো এ এবং এ দুজনের থেকেই ওপরে রয়েছে। তাই জন্যই আমরা পরে দেখবো, তাই জন্যই কিন্তু অ্যাজিওটপিক মিক্সচার দেখাতে পাচ্ছে। যদি এখান দিয়ে গ্রাফটা থাকতো তাহলে কিন্তু এই বরাবর থাকতো, তাহলে একটার নিচে থাকতো তাহলে কিন্তু এই ম্যাক্সিমাটা যেহেতু পুরোপুরি দুজনেরই ওপরে ডিভিয়েশনটা না হতো তাহলে কিন্তু ওটা পেতে না। তাহলে এখানে যেহেতু পজিটিভ ডিভিয়েশন, এখানে একটা লো বয়েলিং অ্যাজিওটপ তৈরি হবে। দেখো ভালো করে খেয়াল করো এখানে কি তৈরি হবে, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই পয়েন্টটা, দেখো একটা মিনিমা পাচ্ছ, এবং সেখানে যে আমরা করেসপন্ডিং যে টেম্পারেচারটা পাচ্ছ দেখো এত, অর্থাৎ 100 হচ্ছে জলের বয়লিং পয়েন্ট, ইথানলের বয়লিং পয়েন্ট হচ্ছে 78.5, কিন্তু আমাদের যে অ্যাজিওটপ মিক্সচারটার বয়লিং পয়েন্ট কত হচ্ছে ওই দুজনের থেকেই কমে যাচ্ছে, এটাকে লো বয়লিং অ্যাজিওটপ বলছে। এবং করেসপন্ডিং আমাদের কম্পোজিশনটা কত বলো 95.6, অর্থাৎ 95.6 এর থেকে পিওর ইথানল তুমি পেতে পারবে না এই প্রসেসে যদি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করো। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা আগেরটা দেখলাম, তাহলে কি শিখলাম আমরা একবার রিক্যাপ করি। আগেরটা দেখলাম যদি অ্যাট্রাকশন আগের থেকে বেড়ে যায়, অ্যাট্রাকশন যদি আগের থেকে বেড়ে যায় তাহলে সেখানে কি দেখা যাচ্ছে তাদের ভেপার প্রেশারটা কি হবে তলা দিয়ে যাবে, তারা হাই বয়েলিং অ্যাজিওটপ দেখাবে। আর যদি অ্যাট্রাকশনটা কমে যায় তাহলে তারা কি করবে ভেপার প্রেশারের গ্রাফটা উপর দিয়ে পজিটিভ ডিভিয়েশন দেখাচ্ছে, এবং তারা কি দেখাবে লো বয়েলিং অ্যাজিওটপ দেখাবে, অর্থাৎ দুজনের বয়েলিং পয়েন্টের থেকেই যে অ্যাজিওটপ মিক্সারের বয়েলিং পয়েন্টটা কি হবে কম হবে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট আমরা যেটা দেখবো, দেখো এখানে একটা কোশ্চেন দেখেছি তোমাদের জন্য, একটু আগেই বলছিলাম যে নন আইডিয়াল সলিউশন হলেই কি সেটা অ্যাজিওটপ দেখাবে না। দেখো এখানে গ্রাফটা কিন্তু এই যে এটা পজিটিভ ডিভিয়েশন হয়েছে, কিন্তু এখানে যে লাইনটা তুমি পাচ্ছ সেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো বাবা যে এখানে কিন্তু এর থেকে ম্যাক্সিমাটা এখানে রয়েছে, ম্যাক্সিমা পয়েন্ট এখানে, দেখো এর থেকে তো আমাদের বেশি নেই, দেখো এই যে লাইনটা থেকে দেখো নিচে আছে, তাহলে এটা পজিটিভ ডিভিয়েশন দেখালেও কিন্তু এটা অ্যাজিওটপিক মিক্সচার দেখাবে না। যে তোমরা যদি আগের গ্রাফটাকে যদি আমি একটু ফিরে যাওয়ার চেষ্টা করি, দেখো আগের গ্রাফটা যদি দেখাই, দেখো এখানে দেখো যে পজিটিভ ডিভিয়েশন থেকে দেখো এর যে ভ্যালু, এই জায়গাটা খেয়াল করো, এর যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ, এর দেখো দুটোর থেকেই দেখো এখানে কিন্তু ম্যাক্সিমা রয়েছে। দেখো ফলে এখানে কিন্তু অ্যাজিওটপ পাবে, কিন্তু পরের গ্রাফটায় যদি আমি যাই, দেখো খেয়াল করো এখানে কিন্তু যে ভ্যালুটা তুমি পাচ্ছ সেই ভ্যালুটা কিন্তু অ্যাজিওটপিক মিক্সচার, দেখো এখানে কিন্তু এর থেকে নিচেই রয়েছে ম্যাক্সিমাটা, তাহলে এখানে কিন্তু অ্যাজিওটপ পাবে না। তাহলে আইডিয়াল সলিউশন হলে তো হবেই না, নন আইডিয়াল সলিউশন হলেই যে অ্যাজিওটপ হবে সেটা কিন্তু সবসময় বলা যায় না। নেক্সট হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, একটা ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টার। কি কলিগেটিভ প্রপার্টি? দ্য প্রপার্টিজ দ্যাট ডিপেন্ডস অন নাম্বার অফ পার্টিকেল।
তাহলে সলিউশনের কিছু প্রপার্টি আছে যেটা কিসের উপর নির্ভর করবে, নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ কটা পার্টিকেল আছে তার উপর, নট অন দ্য নেচার অর সাইজ অফ দ্য পার্টিকেল। অর্থাৎ দ্রবণের কিছু ধর্ম পাওয়া যায় যেটা কার উপর নির্ভর করে, ওর মধ্যে কতগুলো দ্রাব কণা আছে তার উপর, দ্রাব কণার আকৃতি প্রকৃতি তার উপর নির্ভরশীল নয়, সেগুলোকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই চ্যাপ্টারে। কি কি রয়েছে এখানে, চারটে প্রপার্টি রয়েছে তোমরা দেখেছো। একটা হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর হচ্ছে অসমোটিক প্রেশার। আমরা ছোট্ট করে একটু বিষয়গুলো আলোচনা করে নিই। কি ছিল আলোচনার বিষয়গুলো, দেখো দেখো ফার্স্ট আমরা আলোচনা করছি লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাংলায় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। কি আমরা মেইন ইকুয়েশন গুলো লিখছি, সেখানে আমরা পেয়েছিলাম পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলিউট। অর্থাৎ কোনো নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের যে, দেখো এই পোর্শনটা বোঝাচ্ছে, খুব ভালো করে দেখবে, এই পোর্শনটা কি বোঝাচ্ছে, বাষ্পচাপের অবনমন, লোয়ারিং অফ ভেপার প্রেশার। উইথ রেসপেক্ট টু দিস, এই পোর্শনটা বোঝাচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে এই পোর্শনটা পুরোটা বোঝাচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, আর ওপরেরটা বোঝাচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেশার, অর্থাৎ কতটা বাষ্পচাপ কমছে, কিন্তু প্রাথমিকের তুলনায় কত কমছে সেটাকে আমরা বলছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা কার সঙ্গে সমান, কাই2 হচ্ছে, আমরা বললাম 2 গুলো সব সলিউটের আমরা ডিনোট করব, এটা হচ্ছে দ্রাবের, আমরা দেখতে পাচ্ছি দেখো এটা কার সঙ্গে সমান হচ্ছে, দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। তাহলে কি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় আমরা দ্রবণের ক্ষেত্রে কোনো যখন বাষ্পচাপের অবনমন হয় সেটা দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। তো এখান থেকে তুমি আবার দেখো এই রিলেশনটা তোমাদের আর একটু বাড়িয়ে নিয়ে যেতে পারো। এটা তুমি কি জানো বলো, এটা জানো তুমি N2 বাই, আমরা অলরেডি বুঝিয়েছি আগে, এটা লেখা যায়, আরো লেখা যায়, এটাকে তুমি লিখতে পারো W2 বাই M2, W1 বাই M1 প্লাস W2 বাই M2। দেখো এই রিলেশন দিয়ে তুমি প্রবলেমগুলো যদি সলভ করতে যাও তাহলে কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। ওই জন্য অনেক সময় দেখা যায় এটাকে আমাদের আইডিয়াল সলিউশন ধরে নেওয়া হয়েছে। আইডিয়াল সলিউশন ধরে নিয়ে কি করেছে, অনেক সময় দেখবে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করে দেওয়া হয়েছে যে এটা নিয়ার অ্যাবাউট এরকম ধরে নেওয়া হচ্ছে, এটার জায়গায় এটা ধরে নিচ্ছে, কিন্তু এখানে কিন্তু অনেক সময় এরর আসে। তো আমি বলবো একটা বেটার ওয়ে হচ্ছে, দেখো এই ইকুয়েশনটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করে নাও, এটা কিন্তু অনেক বইতে থাকে না, একটু যদি রিঅ্যারেঞ্জ করে নাও ক্যালকুলেশনও সুবিধা হবে এবং তুমি নির্ভুল রেজাল্ট পেতে পারো। কিভাবে, দেখো এই জায়গাটা একটু খেয়াল করো। তাহলে এখানে একটা কথা আরেকবার বলে দিই, আমি অলরেডি বলেছি 2 গুলো কি বোঝাচ্ছে, সলিউট যেগুলো কম থাকে দ্রাব, আর 1 গুলো কি বোঝাচ্ছে, 1 গুলো বোঝাচ্ছে দ্রাবক, যেটা বেশি থাকে সলভেন্ট বোঝাচ্ছে। ক্লিয়ার? আর ডাব্লিউ গুলো আমাদের এখানে ওয়েট, ভর বা ওজন বোঝাচ্ছে, আর এম গুলো মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস বোঝাচ্ছে। তো এখান থেকে তোমরা নিউমেরিক্যালি পারবে। এখানে যেটা বোঝার বিষয়, দেখো এই ইকুয়েশনটা একটু যদি রিঅ্যারেঞ্জ করি, খুব ইন্টারেস্টিং, দেখো অনেক সহজ একটা ইকুয়েশন তৈরি করা যেতে পারে। দেখো এখানে কি ছিল, N2 বাই N1 প্লাস N2। এবার আমরা যদি ডিভাইড করে দিই, যখন আমরা জাস্ট উল্টে দিলাম ইকুয়েশনটাকে, ধরে আমরা উল্টে দিলাম, খুব ভালো করে দেখো আমরা অনেক সহজ একটা ইকুয়েশন তৈরি করতে পারি। তাহলে করলে কি হচ্ছে বলো, পি নট মাইনাস পি, এখানে N1 বাই N2 প্লাস 1 হয়ে যাচ্ছে। এই 1টাকে যদি এখানে নিয়ে আসো, তাহলে কি হবে, পি নট মাইনাস পি মাইনাস 1 ইকুয়াল টু N1 বাই N2। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা দাঁড়াচ্ছি, ওপরে এটাকে মাইনাস করলে ওপরে পি আসবে, তলায় পি নট মাইনাস পি, আর এখানে কত আসছে, N1 বাই N2। তারপরে ফাইনালি আমরা কি পাচ্ছি, দেখো ফাইনালি আমরা পাচ্ছি, এটাকে আবার যদি উল্টে দাও, এখানে যদি আবার যদি তুমি উল্টে দাও তাহলে কি পাবে, পি নট মাইনাস পি বাই পি, দেখো কি আসবে, N2 বাই N1। দেখো এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্রক্সিমেশন করা হয়নি। এখানে দেখো অনেক সময় আইডিয়াল ইকুয়েশনের একটা অ্যাপ্রক্সিমেশন করা হয়, এখানে উইদাউট অ্যাপ্রক্সিমেশনে, এখানে একটু ভুল হলো, এইখানটা তোমাদের, হ্যাঁ এইখানে তোমাদের দেখো তলায় পি আছে। দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, তলায় পি নট ছিল, এখানে দেখো পি আছে।
এটা কিন্তু লোয়ারিং অফ ভেপার প্রেশার বোঝাচ্ছে না, কিন্তু কোনো আননোন অ্যামাউন্ট অফ সলিউট মাস বোঝাতে গেলে, কোনো রকম কিছু মাস বার করতে গেলে তার কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবো। কারণ এই ইকুয়েশনটা অতটা জটিল হবে না। তোমার যদি এই ইকুয়েশনটা থেকে অ্যাপ্লাই করো তাহলে এখান থেকে তোমরা এটাও লিখতে পারো পরের স্টেপে। দেখো আমি যদি এটা লিখি, ইন্টু হচ্ছে W2/M2 ইন্টু M1/W1, তাহলে এইটা অনেক নির্ভুল রেজাল্ট পাবে। এবং দেখো এই জটিলতা, এই যে ইকুয়েশনটার যে একটা জটিল ইকুয়েশন, এখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তো অনেক তাড়াতাড়ি করতে পারবে, খুব নির্ভুল করতে পারবে। তো এটা তোমরা ইউজ করতে পারো। কিন্তু আবারও বলছি, এটা কিন্তু লোয়ারিং অফ ভেপার প্রেশার বোঝাচ্ছে না, কারণ তলায় কিন্তু পি নট নেই, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কি? ভেপার প্রেশার আমরা জানি যে কিছু মেশালে লোয়ারিং অফ ভেপার প্রেশার হচ্ছে, তাহলে ভেপার প্রেশার কমে যাচ্ছে, তাহলে ওকে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হতে গেলে কি লাগবে? আরো বেশি টেম্পারেচার দরকার হবে, আরো বেশি হিট দরকার হবে। তো জেনারেলি আমরা এটাই দেখি যে কোনো কিছু সলিউট যখন মেশাচ্ছি তার বয়লিং পয়েন্টটা কি হচ্ছে, সলিউট মেশানোর সাথে সাথে তার বয়লিং পয়েন্টটা ইনক্রিজ করবে। তো আমি আর বিস্তারিত যাচ্ছি না, কারণ এগুলো পরে আমরা টপিক ওয়াইজ আলোচনা করব। এখানে যে ইকুয়েশনটা তোমরা রাউলস ল পেয়েছিলে সেটা কি ছিল? সেটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট যদি টিবি হয়, ডেল্টা টিবি, এটা প্রপোর্শনাল টু মোলাল কনসেন্ট্রেশন, এবং ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি, একটা কনস্ট্যান্ট, তাকে বলা হয় মোলাল উন্নয়ন ধ্রুবক বলা হয়, বা ইভিলুস্কোপিক কনস্ট্যান্ট বলা হয়। এবং এই এম এর ভ্যালুটা তোমরা জানো, অলরেডি আমরা বলেছি। সেই এম এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এখানে কি ফর্মুলা আসছে? কেবি W2/M2 ইন্টু 1000/W1। তো এখান থেকে তোমাদের নিউমেরিক্যাল আসতে পারে, এটা ভালো করে করবে। এখানে মনে রাখার বিষয়, কেবির ভ্যালু কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেবির যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটা কিন্তু শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে? সলভেন্টের উপর ডিপেন্ড করবে, কারণ সলভেন্টের নেচারের উপরই কিন্তু এটা শুধুমাত্র নির্ভরশীল, আর কারোর উপর নির্ভরশীল নয়। তো একই রকম ইকুয়েশন আমরা ফ্রিজিং পয়েন্টে পাবো, একই জিনিস, আলাদা কিছু নয়। আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিচ্ছি একেবারে। এখানে আমরা কি পাবো? এখানে পাবো ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, বা কেএফ W2/M2 ইন্টু 1000/W1। তো এখানে কেএফটাও কিসের উপর ডিপেন্ড করবে? সলভেন্টের উপর ডিপেন্ড করবে, সলভেন্টের ক্যারেক্টার। হ্যাঁ, এটা কিন্তু সলভেন্টের ক্যারেক্টার, এটা কিন্তু সলিউটের উপর ডিপেন্ড করবে না। কেএফ কে বলা হয় মোলাল অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। তো এই ফর্মুলা থেকেও আমাদের অনেক সময় নিউমেরিক্যাল আসতে পারে। তো এখানে কেএফ এর ইউনিটটাও খুব মনে রাখার দরকার। দেখো কেএফ এর ইউনিট তুমি নিজেই বার করতে পারবে। যদি আমি এখানে দেখি যে কেএফ এর ইউনিট বার করতে চাই, তাহলে কি হচ্ছে? কেএফ ইকুয়াল টু ডেল্টা টিএফ বাই এম। তাহলে তুমি একটা ব্যবহার করতে পারো যে ডেল্টা টিএফ মানে কি? এখানে তো আমরা কেলভিন, এর ইউনিট কেলভিন, আর এটা হচ্ছে মোল পার কেজি। তাহলে আমরা জানি মোল, তলায় কি আছে? তলায় আছে মোল পার কেজি। তাহলে এটা যদি ওপরে চলে যায় তাহলে আমরা কি পাবো? আমরা যদি এটাকে ওপরে নিয়ে চলে যাই, দেখো কেলভিন কেজি মোল ইনভার্স, বা তোমরা কেলভিন পার মোলালও বলতে পারো, কেলভিন কেজি মোল ইনভার্স। বা এটা যদি উল্টে নিয়ে যাও তাহলে আমাদের এরকম একটা জিনিস চলে আসছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তোমরা বুঝতে পারলে যে কিরকম ভাবে ইকুয়েশন মানগুলো আসছে, এবং সেখান থেকে তোমাদের এই রিলেশন গুলোকে একটু মাথায় রাখতে হবে। কেবি আর কেএফ এর যে ইউনিট একই রকম, আলাদা কিছু নয়। অসমোটিক প্রেশার আর একটা ইম্পর্টেন্ট জায়গা। অসমোটিক প্রেশার কি? যে যখন দুটো আলাদা সলিউশন থেকে, একটা হাইপারটনিক একটা হাইপোটনিক, এই দুটো টার্ম কেন বললাম এখানে আসবে? দুটো আলাদা যদি তাদের মধ্যে কনসেন্ট্রেশন থাকে, যেটা হায়ার কনসেন্ট্রেশন হয় তাকে আমরা বলবো হাইপারটনিক, যেটা লো কনসেন্ট্রেশন হয় তাকে বলা হবে হাইপোটনিক। এবার লোয়ার কনসেন্ট্রেশন এবং হায়ার কনসেন্ট্রেশনের মাঝখানে যদি কোনো একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা থাকে, তাহলে আমরা জানি লো থেকে হাই এর দিকে, অর্থাৎ হাইপো থেকে হাইপারের দিকে একটা অসমোসিস হয়। এই অসমোসিসের জন্য যে প্রেশার জেনারেট করে তাকেই বলা হবে অসমোটিক প্রেশার। তো আমি আর বিস্তারিত যাচ্ছি না। এবং দুটো সলিউশনের যদি মনে করো একই টেম্পারেচারে, তাদের যদি মনে করো কনসেন্ট্রেশন সমান হয়ে যায়, তাহলে তাদের আমরা বলবো আইসোটনিক, অর্থাৎ সেখানে কোনো অসমোসিস ঘটবে না। তো এখানে জাস্ট আমাকে মনে রাখতে হবে একটু ইকুয়েশন গুলো। এখানে কিন্তু ভ্যান টপ ইকুয়েশন আসবে। ভ্যান টপ কাজ করেছিলেন এর উপর, পাই ইকুয়াল টু সিআরটি। সি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, তাই জন্য তুমি এটাকে আবার বোঝাতে পারো এন বাই ভি আরটি। আবার এন এর জায়গায় কি বসাতে পারো? ডব্লিউ। এখানে 2 আর 1 লিখছি না, কারণ শুধু সলিউটের ক্ষেত্রেই ভাবা হচ্ছে, 2 বসাতেও পারো।
ওয়েট, এগুলো ইকুয়েশনগুলো তোমাদের ইউজ করতে হবে। তাহলে যদি মনে করো দুটোর সলিউশন আইসোটোনিক বলে দেয় কোনো নিউমেরিক্যালে, তাহলে দুটো সলিউশনের অসমোটিক প্রেশার কিন্তু সমান হবে, তবে সেটা আইসোটোনিক হবে। এবার এখানে এই নিউমেরিক্যাল করার জন্য একটা জায়গায় তোমরা ভুল করো, যেটা আমার মনে হয় একটু বলে দেওয়া দরকার। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো এখানে যেটা ভুল হয় সেটা হচ্ছে আমার যেটা দেখতে গিয়ে খাতা দেখতে গিয়ে মনে হয় যে আর এর ভ্যালুটা যখন তুমি বসাচ্ছ, আর এর ভ্যালুটা কিন্তু আমরা জেনারেলি এখানে কত বসাই? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাতে বসাচ্ছি। এবার দেখো লিটার অ্যাটমসফিয়ার যখন বসাচ্ছ, তখন তোমাকে এই ভলিউমটাকে কিন্তু অবশ্যই, এটা যখন এটাই বসাচ্ছ, অবশ্যই কিন্তু লিটারে কনভার্ট করে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা সবাই মিলিলিটারে রেখে দিলে কিন্তু রেজাল্টটা ফুল হয়ে যাবে। এটাকে অবশ্যই লিটারে নিতে হবে। আর এই প্রেশারটাকে কিন্তু অবশ্যই তোমাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। তোমরা জানো যদি তোমাকে মিলিমিটারে দেয় 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার, এটা সমান সমান কি বলো? এটা সমান সমান জানি 1 অ্যাটমসফিয়ার। তাহলে এটাকে কিন্তু অবশ্যই অ্যাটমসফিয়ারে গিয়ে আমাকে কনভার্ট করে অঙ্কটা কিন্তু তোমায় করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা এবং ভুল করার জায়গা আমরা খাতা দেখতে গিয়ে দেখি। নেক্সট হচ্ছে, হ্যাঁ এবার কিছু আমরা ওর উপর কিছু কোশ্চেন দেখেছি, দেখো খুব সহজ। বলছে যে এই যে গ্রাফটা তোমরা দেখো, এখানে ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচারের গ্রাফ দিয়েছে এবং বয়েলিং পয়েন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখো আমরা বললাম কি, যে টেম্পারেচারে কোনো লিকুইডের ভেপার প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হয়ে যায় তাকে বলা হয় বয়েলিং পয়েন্ট। তাহলে যদি তুমি দেখো এই গ্রাফটা, দেখো বাবা খেয়াল করো, এই গ্রাফটা দেখলেই তুমি বুঝতে পারবে এই যে এ আর বি, দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমরা যদি মানে কোনটা সলিউশনের হবে। আমরা দেখলাম যে কিছু মেশালে তার ভেপার প্রেশার কি হয়ে যায়, আমরা তো আগেই রাউলস লতে দেখলাম লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে ভেপার প্রেশার লোয়ারিং হয়ে যায়। তাহলে এটা যদি কোনটা, এই যে দুটো গ্রাফ, আমি যদি গ্রাফগুলোকে একটু এক্সট্রাপোলেট করি, এই দুটো গ্রাফের মধ্যে দেখো কোনটার ভেপার প্রেশার কম আছে, এটার ভেপার প্রেশার কম আছে বিটা। তাহলে বিটা হচ্ছে আমাদের যেহেতু ভেপার প্রেশার কম থাকছে, তাহলে সলিউশনের ভেপার প্রেশার। আর ভেপার প্রেশার আর বয়েলিং পয়েন্ট দেখো এটা তাহলে কখন টাচ করছে 1 অ্যাটমসফিয়ারকে, তো এটা দেখো এ টাচ করছে এই জায়গায়, আর সলিউশন বা দ্রবণ টাচ করছে এই জায়গায়। তাহলে এখানে কোশ্চেন আছে যে কোনটা বোঝাচ্ছে কার বয়েলিং পয়েন্ট। দেখো তাহলে এইটা হচ্ছে এর করেসপন্ডিং যে বয়েলিং পয়েন্ট, দেখো খেয়াল করো খুব ইন্টারেস্টিং। এর করেসপন্ডিং বয়েলিং পয়েন্ট আমি কোনটা পাচ্ছি বলো? এটা এখানে দেখো 1 অ্যাটমসফিয়ারকে টাচ করেছে বি, আর এ কোথায় দেখো তার আগে টাচ করেছে। তাহলে বয়েলিং পয়েন্ট আমরা দেখো এটার থেকে এটা কি, আমরা যদি টিবি নটের থেকে দেখো টিবিটা কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে এটা হচ্ছে কার, এটা হচ্ছে এই গ্রাফটা হচ্ছে সলিউশন, আর এটা কার গ্রাফ, এটা হচ্ছে দেখো এটা উপর দিয়ে যাচ্ছে গ্রাফটা সবসময় দেখো। তাহলে আমাদের পিওর স্টেটে রয়েছে, এটা হচ্ছে সলভেন্ট বা বিশুদ্ধ দ্রাবক। তাহলে কোনটা হবে? এ ইজ দ্য বয়েলিং পয়েন্ট, দেখো বলছে এ ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ ফার্স্ট অফ দ্য, এ ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ সলভেন্ট, এ ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ সলভেন্ট, ঠিক আছে, অ্যান্ড বি ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ সলিউশন, এটাও ঠিক আছে। তাহলে এ হবে ফার্স্ট অপশন। তারপরে একটা কোশ্চেন দিয়েছে, এটা নিউমেরিক্যাল দিয়েছে। দেখো এই যে প্রবলেমগুলো তোমাদের বললাম ওখান থেকে একটা নিউমেরিক্যাল দেওয়া আছে। কি নিউমেরিক্যালটা বলছে? বলছে ইথিলিন গ্লাইকল দিয়ে দিয়েছে, এটা জাস্ট দেখতেই পাচ্ছ। এখানে আমাদের এই ফর্ম্যাটে ইউজ করতে হবে, ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ, আর তোমাদের W2/M2 ইন্টু 1000 বাই W1। তো এই ইকুয়েশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের বয়েলিং পয়েন্ট কতটা ডিপ্রেশন হবে বার করতে পারবো। তাহলে কেএফ কত দিয়ে দিয়েছে? কেএফ দিয়ে দিয়েছে 1.86। আচ্ছা, W2 মাস অফ সলিউট, মাস অফ সলিউট কত দিয়েছে? 6.2। ইথিলিন গ্লাইকল এখানে সলিউট, আর এর মলিকুলার মাস এখানে দেওয়া আছে দেখো 62, ঠিক আছে। আর ওপরে 1000 কত গ্রামে মিশিয়েছে সেটাও দিয়েছে দেখো, হ্যাঁ 200 গ্রামে মিশিয়েছে। তাহলে এটা হবে 5, এটা 10, তাহলে এটা কত হচ্ছে 2, তাহলে আমাদের 0.93। তো এটা হচ্ছে ডিপ্রেশন কতটা কমলো তাদের, তাহলে এটা হলো কতটা কমলো, তাহলে হবে কত, 0 থেকে এতটা কমেছে মানে মাইনাসে চলে যাবে। তো অ্যান্সার হবে কত? এইটা। তো এরকম খুব ছোট ছোট নিউমেরিক্যাল, খুব বড় যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না, খুব ছোট ছোট নিউমেরিক্যাল জাস্ট কনসেপ্টের উপরই মেন ফোকাস করা হবে, ক্যালকুলেশন খুব একটা জটিল থাকবে না। তাহলে চলো নেক্সট আমরা চলে যাই। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা অলরেডি বললাম যে এই যে প্রপার্টিগুলো আমরা আলোচনা করতে চলেছি এগুলোকে বলছে কলিগেটিভ প্রপার্টি, যেগুলো নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে। এবার দেখো কি হয়, কখনো কখনো তুমি ধরো যে পার্টিকেলগুলো নিচ্ছ সলিউশনে, সেগুলোর অনেক সময় অ্যাসোসিয়েশন হয়ে যায়, কখনো ডিসোসিয়েশন হয়ে যায়।
অর্থাৎ ধরো তুমি NaCl নিলে, তুমি ক্যালসিয়াম ক্লোরাইড নিলে, তো অ্যাসিটিক অ্যাসিড নিলে, এগুলোর ক্ষেত্রে কি হয়, ডিসোসিয়েট করে যায়, ভেঙে যায়। যেমন আমি যদি ধরো অ্যাসিডিক অ্যাসিডকে জলের মধ্যে নিই, দেখো আমি যদি অ্যাকুয়াস সলিউশনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড নিই, তাহলে কি হবে, আমি একটা মলিকুল ধরো নিলাম, সেটা ডিসোসিয়েট করে কি হয়ে যাবে, অ্যাসিডেট এবং H+ তৈরি করবে। তাহলে নাম্বার অফ পার্টিকেল আমি এক্সপেক্ট করছি 1 মোল, কিন্তু নাম্বার অফ পার্টিকেল দেখো অলমোস্ট 2 মোল হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ধরো আমি যদি Na2SO4 কে নিই, তাহলে কি হবে, নাম্বার অফ পার্টিকেল দেখো ইনক্রিজ করছে। এখানে দেখো একটা মলিকুল থাকলে দেখো আমরা নাম্বার অফ পার্টিকেল বা আয়ন ধরো এখানে কটা হচ্ছে, 3টে হয়ে যাচ্ছে, তাহলে 1 মোল পার্টিকেল থাকলে 3 মোল পার্টিকেল হয়ে যাচ্ছে। তাহলে এগুলোর ক্ষেত্রে কি দেখতে পারবে, দেখো আমরা যে এক্সপেক্টেড ভ্যালু ধরো বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, যা যা পরিবর্তন হওয়ার কথা, এখানে দেখা যাবে তার থেকে পরিবর্তনটা কি হচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু, আচ্ছা আবার কখনো দেখতে পারো এরকম, যেমন ধরো অ্যাসিডিক অ্যাসিডকে যদি তুমি কোনো নন পোলার সলভেন্ট যেমন বেনজিনে মেশাও ধরো, তখন দেখবে এটা ডাইমার হয়ে থাকবে, অর্থাৎ দুখানা মলিকুল কি তৈরি করবে, দুখানা মলিকুল এইভাবে ডাইমারাইজ করে থাকবে। দেখো দুখানা মলিকুল এইভাবে তারা ডাইমারাইজ করে থাকবে, হাইড্রোজেন বন্ডিং করে ডাইমারাইজ করে থাকছে। তাহলে এই ডাইমারাইজ করে থাকলে নাম্বার অফ পার্টিকেল কমে যাচ্ছে। তুমি ভাবছো আমি 100খানা মলিকুল নিয়েছি, কিন্তু এখন 50টা মলিকুল হচ্ছে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু, অর্থাৎ আমরা যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টিতে যে এক্সপেক্টেড ভ্যালু এবং রিয়েল ভ্যালুর মধ্যে একটা গড়মিল পাওয়া যাচ্ছে, এবং সেটাকে দেখো আমাকে ভ্যান্ট অফ ফ্যাক্টর দিয়ে রিনোস করা হয়। ভ্যান্ট অফ ফ্যাক্টর কি, অবজার্ভ ভ্যালু অফ এনি কোয়ালিটেটিভ প্রপার্টি, যেটা রিয়েল পাচ্ছ, যেটা বাস্তবে পাচ্ছ, আর তলায় কি হচ্ছে, ওই কোয়ালিটেটিভ প্রপার্টিতে ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু। তাহলে তলায় কি পাচ্ছ, ক্যালকুলেটেড ভ্যালু, আর উপরে কি পাচ্ছ, অবজার্ভ ভ্যালু। তো এই হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টরের ব্যাপার। এখান থেকে আমরা যদি এখানে মডিফাই করি, ওই জন্য আমাদের ইকুয়েশন গুলোকে পরবর্তীকালে, দেখো এখানে একটা কথা বলি, তাহলে আমরা যখন তুমি দেখবে যে ভ্যান্ট অফ ফ্যাক্টর কি, অবজার্ভ ভ্যালু, আমি ধরো বয়লিং পয়েন্ট মাপছি, তাহলে বয়লিং পয়েন্টে যদি তুমি NaCl নাও, তুমি যদি অ্যাসিডিক অ্যাসিড নাও, তাহলে যেটা এক্সপেক্টেড ভ্যালু তার থেকে বেড়ে যাবে। আবার যদি তুমি অ্যাসিডিক অ্যাসিডকে তুমি বেনজিনে নাও, তাহলে এক্সপেক্টেড ভ্যালুর থেকে কমে যাবে। তার মানে কি, আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালুটা মিল পাচ্ছি না। তো দেখো এদের ক্ষেত্রে তাহলে কি হবে, ভ্যান্ট অফ ফ্যাক্টর যেখানে মলিকুলার ডিসোসিয়েশন করছে, সেখানে আই এর ভ্যালু 1 থেকে বেশি হবে। আবার যেখানে মলিকুলগুলো জুড়ে যাচ্ছে, ধরো তুমি তলায় নিচ্ছ, তুমি ভাবছো আমি 100টা নিচ্ছি, হচ্ছে 50টা, তাহলে ওপরে 50, তলায় 100, তাহলে হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আই এর ভ্যালু কি হবে, <<1 হবে। আর গ্লুকোজ, ইউরিয়া, সুক্রোজ, যাদের ক্ষেত্রে নেদার অ্যাসোসিয়েশন নর ডিসোসিয়েশন টেক প্লেস, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে কোনো সংযোজন বা বিয়োজন ঘটবে না। তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ভ্যান্ট অফ ফ্যাক্টর হবে I=1। এই হলো ভ্যান্ট অফ ফ্যাক্টরের গল্প। এবার ভ্যান্ট অফ ফ্যাক্টর যখন আমরা বুঝে গেলাম, তখন আমাদের ইকুয়েশনগুলোকে একটু মডিফাই করে নেওয়া দরকার। ইকুয়েশনগুলোকে আমরা কিভাবে মডিফাই করব, দেখো ভ্যান্ট অফ ফ্যাক্টর তো আমরা বুঝলাম, তাহলে ইকুয়েশনগুলো আমরা যেটা পড়েছিলাম, P0 - P বাই P0, এখানে Chi2 করেছিলাম, এর সাথে আমরা I গুণ করে দিই। এখানে যদি আমরা ডেল্টা TB ইকুয়াল টু কি পড়েছিলাম, KB ইন্টু M, এখানে একটা I ডিনোট একটা জুড়ে দিলাম, আমরা পেয়েছিলাম ডেল্টা TF ইকুয়াল টু কি বলো, KF ইন্টু M, এখানে আমরা একটা I করে দিলাম। আমরা পেয়েছিলাম পাই ইকুয়াল টু CRT, এখানে একটা I করে দিলাম। তাহলে I গুলো এখানে ইনভলভ করতে হবে, যেখানে অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশন ঘটবে। আর গ্লুকোজ, ইউরিয়া, সুক্রোজ, যেগুলোর কোনো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ঘটবে না, সেখানে I ইকুয়াল টু কত হবে, 1 হবে। এটা বোঝাতে পারলাম। নেক্সট আমরা চলে যাই যে এখানে যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কি পুরোপুরি ডিসোসিয়েট করে? তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু পুরোপুরি ডিসোসিয়েট করে না, 100% ডিসোসিয়েশন হয় না। তাহলে আমি বলতে পারি না যে একটা থেকেই, আমরা বলতে পারি না যে একটা থেকে আমাদের দুটো পার্টিকেল আসবে। সেখানে আমরা একটা রিলেশন পাবো, আমি এখন আর প্রুভে যাচ্ছি না, পরে আমরা ডিটেলসে আলোচনা করব। আলফা ইকুয়াল টু I-1 n-1, অর্থাৎ এই এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, অর্থাৎ একটা ভেঙে তোমার কটা পাওয়া এক্সপেক্টেড, সেটা হচ্ছে এন এর ভ্যালু। আর 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 আইটা কি,
এই আইটা হচ্ছে আমাদের এখানে ভ্যান টপ ফ্যাক্টর, আর আলফা কি, আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, অর্থাৎ কতগুলোতে ভাঙছে সেটা হচ্ছে এখানে আলফা। এবার দেখো যদি কখনো ডাইমারাইজ করে বা তাদেরকে বোঝালাম যেটা, সেখানে একটা বিটা চলে আসবে, বিটা ইকুয়াল টু i মাইনাস ওয়ান, 1/n-1। তাহলে এনটা কি, এখানে এন হচ্ছে যেখানে আমাদের অ্যাসোসিয়েশন হচ্ছে, যেরকম বললাম বেঞ্জিনের মধ্যে, তখন এই এনটা হচ্ছে তোমাদের যদি মনে করো ডাইমারাইজ করে, এনটার জায়গায় 2 বসাবে, ট্রাইমারাইজ করলে 3 বসাবে, এইভাবে ভ্যালুগুলো বসবে। তাহলে আলফা হচ্ছে কখন আমাদের আসছে, আলফা হচ্ছে 1 মোলের মধ্যে কত ফ্র্যাকশন ডিসোসিয়েশন হচ্ছে, আর বিটা হচ্ছে 1 মোলের মধ্যে কতটা আমাদের অ্যাসোসিয়েশন হচ্ছে। তাহলে এইগুলো একটুখানি মাথায় রাখতে হবে। নেক্সট, এই কথাটা আমি অলরেডি বললাম, দেখো অ্যাডিশন অফ, আচ্ছা এটা একটুখানি চটপট আমরা বলে দিই। দেখো কি বলা হয়েছে, যে আমরা 3টে সিচুয়েশন বলেছি কোথায় ভ্যান টপ ফ্যাক্টর বেশি কোথায় কম হবে। দেখো তোমরা HgI2 তে যদি Ki মেশাও তাহলে কি হবে, দেখা যাবে K2HgI4, যার নাম তোমরা শুনেছো নেসলার রিয়েজেন্ট বলা হয়, এরকম একটা কমপ্লেক্স তৈরি হবে। এটা একটা কমপ্লেক্সন, তাহলে নাম্বার অফ পার্টিকেল কিন্তু এখানে যতগুলো রয়েছে এখানে তার থেকে কমেই যাচ্ছে, যেহেতু কমপ্লেক্সেশন হয়েছে। তাহলে নাম্বার অফ পার্টিকেল কমছে মানে এখানে I <1 হচ্ছে। আবার ধরো অ্যাসিডিক অ্যাসিড, আমরা অলরেডি বললাম অ্যাসিডিক অ্যাসিডে কি হচ্ছে, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ভেঙে গিয়ে কি হচ্ছে, CH3 C+- H+ ভেঙে যাচ্ছে, তাই জন্য কি হচ্ছে বলো, I>1 হবে। আর যদি তুমি বেঞ্জিনে রিজলভ করো, একটু আগেই দেখলে বেঞ্জিনের ক্ষেত্রে কি হলো, হাইড্রোজেন বন্ডিং তৈরি হলো, এবং হাইড্রোজেন বন্ডিং তৈরি হওয়ার কারণে কি দেখা যাবে, দেখা যাবে এখানে ডাইমারাইজ করে যাচ্ছে, ফলে দেখবে এখানে I<1 হবে। তো এই ছিল জায়গাটা। নেক্সট, আচ্ছা এবার ওই রকম কিছু কোশ্চেন রাখা হচ্ছে, দেখো বলছে কোনটার ক্ষেত্রে লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট হবে। দেখো একটা ইম্পর্টেন্ট জায়গা, খুব এটা ভুল করে, এই কোশ্চেনটা থাকে অনেক সময়। তাহলে এখানে নাম্বার অফ পার্টিকেল কোথায় বেশি, ভালো করে দেখো নাম্বার অফ পার্টিকেল। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো খেয়াল করো এখানে সুক্রোজ আর যে গ্লুকোজ রয়েছে, এখানে 1 মোলার মানে 1 মোলারই, মানে এখানে কোনো নাম্বার অফ পার্টিকেল কিন্তু কোনোভাবে ইনক্রিজ করছে না, কারণ এখানে কোনো ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হয় না। এখান থেকে তুমি কটা পার্টিকেল পাবে বলো, 2টো পার্টিকেল পাবে। এখান থেকে তুমি 3টে পার্টিকেল পাবে, একটা ম্যাগনেসিয়াম আর 2টো ক্লোরাইড। তাহলে নাম্বার অফ পার্টিকেল কিন্তু এটাতে বেশি আসছে। তাহলে নাম্বার অফ পার্টিকেল যত বেশি আছে, বলছে যে কোনটার ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট সবচেয়ে কম হবে, তাহলে ওটার ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট সবচেয়ে কম হবে, কোনটাই হবে, এটাই। এখানে একটা কথা বলার বিষয়, দেখো ভুল করে যে নাম্বার অফ পার্টিকেল বাড়লে কোনো প্রপার্টি বাড়বে কিন্তু বলছে না, চেঞ্জ হবে। দেখো 4টে প্রপার্টির মধ্যে 2টো প্রপার্টি আছে, খুব ভালো করে মনে রাখবে, 2টো বাড়ে 2টো কমে। কোন 2টো বাড়ে, একটা হচ্ছে অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার বাড়ে, আর কি বাড়ে, একটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, অর্থাৎ স্ফুটনাঙ্কের বৃদ্ধি হয়, অভিস্রবণ চাপের বৃদ্ধি হয়, এই দুটো কিন্তু বাড়ে। তাহলে এই দুটো যেহেতু বাড়ে, তাহলে যত বেশি পার্টিকেল বাড়বে এটা তত বেশি বাড়বে, আর পার্টিকেল যত কমবে তত কম বাড়বে। আবার যাদের ক্ষেত্রে কমে, কাদের ক্ষেত্রে কমে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয়, অর্থাৎ ফ্রিজিং পয়েন্টটা কমে। আর কি হয়, লোয়ারিং অফ ভেপার প্রেশার, অর্থাৎ বাষ্পচাপ কমে। তাহলে নাম্বার অফ পার্টিকেল যদি বাড়ে এদের বেশি কমবে। তাহলে নাম্বার অফ পার্টিকেল বাড়লে যাদের বাড়ার কথা তাদের আরো বেশি বাড়বে, যাদের কমার কথা তাদের আরো বেশি কমবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। তাহলে দেখো আমাদের ওপরেরটা কি হচ্ছে, লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট বলছে, তাহলে এটা MgCl2 হবে, কারণ কমার কথা, পার্টিকেল বেড়েছে কমেছে। এবার বলছে কোনটার লোয়েস্ট বয়লিং পয়েন্ট হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি বলতো কোনটার হাইয়েস্ট বয়লিং পয়েন্ট হবে, তাহলে কিন্তু আমাদের কিন্তু হতো, দেখো আমরা যে হাইয়েস্ট বয়লিং বলতো, তাহলে ওপরের অপশনে কি হতো, ওপরের অপশনে কিন্তু আমাদের MgCl2 হতো। এখানে আমরা চটপটাকে দেখে নিই কোথায় পার্টিকেল নাম্বার বেশি আছে। দেখো এখানে 5টা পার্টিকেল, দেখো 2টো অ্যালুমিনিয়াম 3টে সালফেট আসবে, 5টা পার্টিকেল। এখানে কটা আয়ন আসবে হলো, এখানে কটা আয়ন আসবে, আর এখানে 1 মানে তো একই, কারণ এগুলো ভাঙে নয়, আবার অ্যাসোসিয়েশন হয় না, ডিসোসিয়েশন হয় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে যেহেতু 5টা পার্টিকেল, তাহলে দেখো ভালো করে খেয়াল করবে, যদি বলতো বয়লিং পয়েন্ট সবচেয়ে হাইয়েস্ট কোথায় হবে, তাহলে কিন্তু আমাদের এটা হতো, কারণ পার্টিকেল বেশি মানে বয়লিং পয়েন্ট বাড়বে, কিন্তু বয়লিং পয়েন্ট কমবে বলছে, এই জায়গাটা কিন্তু খেয়াল করো, বয়লিং পয়েন্ট লোয়েস্ট হবে, তাহলে লোয়েস্ট বয়লিং পয়েন্ট কোথায় হবে, এটাই কিন্তু লোয়েস্ট বয়লিং পয়েন্ট হবে। এই জায়গা কিন্তু খেয়াল রাখবে। আবার বলছি, এটা ভুল করে, যাদের যাদের বাড়ার কথা, অর্থাৎ বয়লিং পয়েন্ট এবং অসমোটিক প্রেশার এদের বাড়ার কথা, অর্থাৎ নাম্বার অফ পার্টিকেল যত বাড়বে এদের প্রপার্টিগুলো কি হবে, তত বেশি বাড়বে, আর কমলে অবভিয়াসলি কমবে।
আর যাদের ক্ষেত্রে কমার কথা, যেমন ফ্রিজিং পয়েন্ট আর লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাষ্পচাপ, এদের যত পার্টিকেল বাড়বে তত বেশি বেশি কমবে। চলো নেক্সট আমাদের কোশ্চেন দিয়েছে, দেখো একটা কোশ্চেন রাখা হয়েছে এখানে যে অসমোটিক প্রেশারের উপর। দেখো খেয়াল করো কি দিয়েছে কোশ্চেনটা। এখানে যে কোশ্চেনটা আলোচনা করছি দেখো, দুটোর আমাদের বলেছে, দুটো কি, দুটো বলেছে একটা তোমাদের এখানে যেটা কোশ্চেন দিয়েছে দুটোরই আমাদের সলিউশন দিয়েছে আইসোটোনিক বলেছে। আইসোটোনিক বলেছে মানে ধরো দুজনেরই পাই1 = পাই2। তো আমরা যদি এটা ধরি, এই যে এটা ধরি আমরা Na2SO4 এর ক্ষেত্রে, আর এটা যদি আমরা ধরি মনে করো গ্লুকোজের ক্ষেত্রে, তাহলে কি হবে? Na2SO4 আর গ্লুকোজের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, এখানে C1RT, এটা লিখতে পারি C2RT। দেখো এটা যেহেতু ডিসোসিয়েশন হয়, ফলে এখানে একটা আই ফ্যাক্টর আসবে, এখানে আই বসাতেও পারো 1 হবে। তাহলে আমাদের কি হলো, এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকছে I1 C1 C2। এবার দেখো আই আমাকে বার করতে হবে, এখানে C1 কনসেন্ট্রেশন কত দিয়েছে 0.004, এটা কত দিয়েছে C2 কনসেন্ট্রেশন 0.01। তাহলে I = দেখবে এখানে আসছে, তুমি যদি ডিভাইড করো তাহলে আসবে 2.5। তাহলে I 2.5 এলো। তাহলে I যদি 2.5 আসে আমরা এখানে বসিয়ে দিই, আলফা = কি I-1 N-1। তাহলে এখানে Na2SO4 থেকে তুমি কটা পার্টিকেল পাবে? Na2SO4 থেকে তুমি 3টে পার্টিকেল পাচ্ছ, একটা সোডিয়াম দুটো আর একটা SO4 পাচ্ছ, 3টে পার্টিকেল। তাহলে যদি এখানে বসিয়ে দাও, এখানে আমাদের কত আসছে 3 - 1, আর উপরে আমরা বসাচ্ছি 2.5 - 1, তাহলে কত আসছে 1.5/2 মানে 0.75। তাহলে আমাদের পার্সেন্টেজে গেলে 75%। তো কোনটা অপশন? এই অপশনটা ঠিক। তারপর বলছে একটা সলিউশনে কি হয়, ট্রাইমার গঠন করে, অ্যাসোসিয়েশনের অঙ্ক দিয়েছে। এবার দেখো 100% অ্যাসোসিয়েশন হয়। 100% অ্যাসোসিয়েশন মানে বিটা = 1, 100/100 মানে 1, মানে 100-এ 100টা ডিসোসিয়েট করে, মানে 1-এর মধ্যে একটা করবে। তো আমরা এখানে কি করব, বিটা = আমরা জানি I-1 1/n-1। তাহলে আমাদের বিটা 1 আই কত বলেছে, আইটা আমাদের বার করতে হবে। আর এটা ট্রাইমার মানে n এর ভ্যালু 3 বলেছি, তাহলে আমরা দেখো এখানে আসবে I = 1/3 মানে 0.33। তো 0.33 আমাদের অপশন কোথায় আছে, এটা হবে অ্যান্সার। এইরকম খুব সিম্পল নিউমেরিক্যাল তোমাদের পরীক্ষায় আসবে, চিন্তিত হওয়ার কিছু নেই, শুধু ফর্মুলাগুলো ঠিকঠাক মাথায় রাখলেই হবে। নেক্সট হচ্ছে আমাদের এটা একটা আলাদা পার্ট, দেখো কলয়েড পোর্শন। তো এই পোর্শনটা আমরা যেটা দেখবো, দেখো এখানে দুটো পার্ট রয়েছে কলয়েড, একটা ডিসপারশন মিডিয়াম রয়েছে, একটা ডিসপার্স ফেজ রয়েছে। অর্থাৎ আমরা কলয়েডের মধ্যে যে পার্টগুলো পাই সেটা কি, সেটা হচ্ছে কি, একটাকে বাংলায় যদি লিখি, এটা হচ্ছে বিস্তৃত দশা, আর এটা হচ্ছে, ভুল বললাম একটু, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমটা কি আছে, ডিসপারশন মিডিয়াম অর্থাৎ বিস্তার মাধ্যম, আর একটা হচ্ছে বিস্তৃত দশা। দুটো পার্ট রয়েছে। এখানে আমরা যেমন দ্রবণের ক্ষেত্রে একটা দ্রাবক থাকে, দ্রাব থাকে না, দুটো পার্ট রয়েছে। তো এর শুধুমাত্র মনে রাখবে এর রেঞ্জ কত, যে আমাদের এখানে পার্টিকেল সাইজের যে রেঞ্জটা থাকবে 1 থেকে 1000 ন্যানোমিটার বা 10⁻⁻, মানে আমরা যদি এর ডায়ামিটারটা দেখি পার্টিকেল সাইজ 10⁻⁷ থেকে 10⁻⁴ সেন্টিমিটার। তো এই রেঞ্জটা মনে রাখবে। ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশনটা বিভিন্নভাবে করা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা তোমার হতে পারে যে যদি তুমি ডিসপার্স ফেজের উপর নির্ভর করে করো, তুমি দুটো রকমের দুটো মিডিয়ামের উপর করতে হবে। দেখবে দুটো মিডিয়াম যেমন বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার উপর যদি করো, তাহলে সেখানে সল, জেল, ইমালশন, ফোম পেয়েছো। আবার তোমরা দেখেছো যে সলভেন্টের উপর তার অ্যাফিনিটি কত বেশি, অর্থাৎ যদি সলভেন্টের উপর যদি অ্যাফিনিটি বেশি থাকে তাকে আমরা বলবো লায়োফিলিক,
আর অ্যাফিনিটি যদি কম থাকে তাকে বলবো লায়োফোবিক, দ্রাবক আকর্ষী, দ্রাবক বিকর্ষী। যেটা খুব ইম্পর্টেন্ট একটু বলি, সেটা হচ্ছে ডিপেন্ডিং অন ডিসপার্স ফেজ অর্থাৎ বিস্তৃত দশার উপর। দেখো আমাদের তো এই রেঞ্জটাই পৌঁছাতে হবে, তাহলে এই রেঞ্জটাই আমাদের দেখো যদি অনেকগুলো পার্টিকেল ভ্যান ডার ওয়াল ফোর্স যারা জুড়ে এই রেঞ্জটায় রিচ করে, তখন তাকে আমরা বলবো মাল্টি মলিকুলার কলায়েড বা বহু অণু সমন্বিত কলায়েড। কারা হয়? সাধারণত গোল্ড সল পাবে, তোমরা পাবে বিভিন্ন মেটালের সল্ট, ছাড়াও দেখবে সালফার সল, এগুলো উইক ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করে, ফলে এদের যে সলভেন্টের প্রতি অ্যাফিনিটি কি থাকে, কিছুটা কম থাকে, ফলে এরা সহজেই কোয়াগুলেশন হয়ে যায়। আচ্ছা, কিছু পলিমার পাবে, যেমন ধরো স্টার্চ, প্রোটিন, অ্যালবুমিন, চিলেটিন, এগুলোতে দেখা যায় মলিকুলগুলো এক একটা বড় সাইজের ম্যাক্রো মলিকুল, এরা একাই এই রেঞ্জটা ধরে রাখতে পারে, ফলে এদের দেখা যায় একটা অ্যাফিনিটি থাকে। এটা হচ্ছে ম্যাক্রোমলিকুলার, এটা হচ্ছে মাল্টিমলিকুলার। এবার কিছু তোমরা পেয়েছো যে আমরা ডিটারজেন্ট বা সোপ জাতীয় যে কম্পোনেন্ট গুলো পেয়েছো, সেটা কিরকম পেয়েছো? এরকম ডিটারজেন্টে তোমরা পেয়েছো বা সোপে পেয়েছো, দেখবে এর একটা নেগেটিভ টাইপ হতে পারে। আচ্ছা, তারপর কোয়াটারনারি সল্ট থাকার কারণে দেখো পজিটিভ সারফেক্টেন্টও বলে এদেরকে, এটা হতে পারে। বা ধরো অনেক সময় নন আয়নিকও হতে পারে, এরকম নন আয়নিকও তুমি পেতে পারো। তো এই যে টাইপের যেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম, এগুলো নিয়ে দেখো এইগুলো কি হয়, একটা পার্টিকুলার, খুব ভালো করে মনে রাখবে, একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন। এই যে এই দুটো তো বুঝেছো, এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করছে এবং অনেকগুলো মলিকুল জুড়ে একসাথে রেঞ্জ করছে। এটা দেখো একটা বড় মলিকুল, পলিমার জাতীয়, এবং এদের জেনারেলি বললাম কি লায়োফিলিক টাইপের হয়, দ্রাবক আকর্ষী হয়। এদের ক্ষেত্রে কি হয়, একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের ওপরে পৌঁছালে এরা কি করে, এরকম টাইপের তৈরি করে। এই পোর্শনটা দেখো, এই যে ল্যাজের মতো যে টেল পোর্শন, এগুলো সব হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। এই পোর্শনগুলো এক জায়গায় চলে যায় এবং আয়নিক পোর্শনগুলো কি হয়, সারফেসে থাকে। আমি ধরো আয়নিক নেগেটিভটাই ভাবছি, এগুলোকে মিসেল বলে বা অ্যাসোসিয়েটিভ কলার্ড বলে বা সংযোজিত কলার্ড বলে। এটাকে কি বলা হচ্ছে, মিসেল বলা হচ্ছে বা অ্যাসোসিয়েটিভ কলার্ড বলা হচ্ছে। এই যে সেন্টার পোর্শনটা, এটা কিন্তু মনে রাখবে যে ভেতরের পোর্শনটা এটা হচ্ছে হাইড্রোফোবিক আর সারফেসটা কিন্তু হাইড্রোফিলিক, এটা কিন্তু মাথায় রাখবে। এবং যে কনসেন্ট্রেশনের উপরে যেটা হয়, এটা কিন্তু যে কোনো কনসেন্ট্রেশনেই থাকতে পারে, এটারও সেরকম ব্যাপার নয় কনসেন্ট্রেশন, কিন্তু এটা পার্টিকুলার কনসেন্ট্রেশন, যাকে আমরা ক্রিটিক্যাল মাইসিলেশন কনসেন্ট্রেশন বলি বা সংকট মিশ্রীকরণ গাঢ়ত্ব বলি, সেই কনসেন্ট্রেশনের উপরে থাকলে তবে এটা তৈরি হবে। আর পার্টিকুলার একটা টেম্পারেচারের উপরে হয়, যাকে বলা হয় ক্র্যাপ টেম্পারেচার। এই দুটো মাথায় রাখবে। প্রপার্টি, তোমরা জানো কলয়েড মানেই এটা চার্জ পার্টিকেল হবে, তার গায়ে তার সারফেসে কি হয়, যে এনভায়রনমেন্ট থেকে আসবে, সেই এনভায়রনমেন্ট থেকে সে আইদার নেগেটিভলি চার্জড অর পজিটিভলি চার্জড হবেই, যে যার জন্য সেটা কি হয়, স্টেবল হয়। এবং এর জন্য এটাকে আমরা প্রুভ করি কি করে, ইলেকট্রোফোরেসিস দেখা যায়। যদি আমরা দুটো অপোজিট চার্জ ইলেকট্রোডের মধ্যে রাখি, হয় ক্যাথোডের দিকে দৌড়ায়, যদি আমরা পজিটিভ হয় তাহলে ক্যাথোডের দিকে আমরা দৌড়াবে, তাকে বলবো ক্যাটাফোরেসিস। নেগেটিভ চার্জ ওলা হলে অ্যানায়নের দিকে হবে অ্যানাফোরেসিস। এই প্রপার্টিগুলো আমরা দেখবো। তারপর কি দেখবো, এর একটা অপটিক্যাল প্রপার্টি দেখা যায় যেটা চার্জের উপর ডিপেন্ড করে না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট অ্যাকচুয়ালি কি ঘটে, যে আমরা যখন লাইট পড়ে সেখানে দেখবো যে আমরা লাইট সেখান থেকে ছড়িয়ে পড়ছে, সেখানে আমরা দেখতে পাবো কি লাইটটা ছড়িয়ে পড়ছে, বিক্ষেপণ ঘটে লাইটের। তাহলে যে বিক্ষেপণটা ঘটছে কেন, কারণ ওখানে তোমাদের যে পার্টিকেল সাইজ, যে বললাম আমাদের ভিজিবল লাইট কত, 450 থেকে 700 ন্যানোমিটার, আর আমাদের যে রেঞ্জ, সেই রেঞ্জটা কত বলেছি, 1 থেকে 1000 ন্যানোমিটার। তাহলে এই রেঞ্জটা যদি কম্পারেবল হয় তবেই কিন্তু ওখান থেকে বিক্ষেপণটা দেখাবে এবং ওখান থেকে দেখবে লাইটটা স্ক্যাটার্ড করে দেবে, ছড়িয়ে পড়ছে। তাহলে এই যে ব্যাপারটা তোমরা দেখতে পাবে এখানে, কিন্তু রেঞ্জটা মনে রাখবে এটা কম্পারেবল রেঞ্জের মধ্যে বলেই ওটা কলয়েডাল সলিউশনে দেখায়। তাহলে এর থেকে কিন্তু খুব কমে গেলে, অর্থাৎ দেখো যেগুলো খুব কম, অর্থাৎ আমরা জেনারেলি দেখি যে ওই 450, তো এখানে আমরা মোটামুটি দেখবো যে ওই 100 থেকে তাও 900-র মধ্যে ন্যানোমিটারের মধ্যে, সেটাই কিন্তু দেখাবে আমাদের স্ক্যাটারিং, নলে কিন্তু স্ক্যাটারিং দেখাবে না। আর দুটো মিডিয়াম, অর্থাৎ এখানে আমরা দেখেছি একটা দেখো ডিসপার্স মিডিয়াম, ডিসপারশন মিডিয়াম আর ডিসপার্স ফেজ, এদের মধ্যে কিন্তু রিফ্লেকটিভ ইন্ডেক্সের ডিফারেন্স থাকতে হবে, অর্থাৎ এদের মধ্যে প্রতিসরাঙ্কর কিন্তু পার্থক্য থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে, নইলে কিন্তু এই টিন্ডাল এফেক্ট কিন্তু দেখাবে না। নেক্সট, তো এর উপর একটা কোশ্চেন রাখা হয়েছে, দেখো যে খুব সহজ কোশ্চেন, যে কোনটা কলম ম্যাচিং দিয়েছে, খুব সহজ কোশ্চেন।
তোমরা একটু ভাবলেই পারবে। দেখো বলেছে অ্যারোসল কোনটা, অ্যারোসল আমাদের এখানে দেখো অ্যারোসল হবে ক্লাউড, সল কোনটা, সল পেইন্ট, ঠিক আছে। ইমালশন, ইমালশন হবে মিল্ক, আর ফোম হবে সোপ লেটার। তারপর বলছে যে মাল্টিমলিকুলার কলয়েডের মধ্যে কোনটা, আমি অলরেডি বললাম দেখো যে সাধারণত গোল্ড সল বা সালফার সলগুলো কি হয় মাল্টিমলিকুলার হয়, এবং স্টার্চ হচ্ছে স্টার্চ জিলিটিন এগুলো কি হয়, এগুলো ম্যাক্রোমলিকুলার হয়। সোপ ডিটারজেন্ট দিলে কি করবে, অ্যাসোসিয়েটিভ কলয়েড হবে। তো এখানে এটা হবে। নেক্সট নেক্সট হচ্ছে দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এটা পিকচার বেসড কোশ্চেন। তো এই কোশ্চেন থেকে বলতে হবে সেন্ট্রাল পার্ট অফ মিসেল ইজ হাইড্রোফোবিক নেচার অ্যান্ড সারফেস ইজ হাইড্রোফিলিক নেচার। একদম ঠিক। তাহলে স্টেটমেন্ট ওয়ান ঠিক, রাইট। তাহলে স্টেটমেন্ট ওয়ানটা কি ঠিক, রাইট। এই যে তাহলে এটা তাহলে ট্রু। তারপর কি বলছে যে মিসেল আর ফর্মড অ্যাট লোয়ার কনসেন্ট্রেশন, তাহলে এটা হচ্ছে ট্রু। তারপরটা কি বলছে দেখো মিসেল আর ফর্মড অ্যাট লোয়ার কনসেন্ট্রেশন অফ সিএমসি, না সিএমসি থেকে বেশি কনসেন্ট্রেশন হলে তবে হবে, তাহলে এটা ফলস। তারপর বলছে মিসেল আর ফর্ম অ্যাট টেম্পারেচার হায়ার দেন ক্র্যাপ টেম্পারেচার, তাহলে এটা ঠিক, তাহলে টি এফ টি এটা ঠিক, তাহলে এ হবে প্রপার অ্যান্সার। নেক্সট আমরা চলে যাই, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। দেখো আমরা জানি কোয়াগুলেশন অফ কলয়েড, কোয়াগুলেশন অফ কলয়েড থেকে আমরা সুলজি হার্ডিস যে রুল সেটা একটু দেখতে হবে, কিছুই নয়, খুব সিম্পল। কলয়েড মানে কি চার্জ পার্টিকেল, হয় সেটা পজিটিভলি চার্জ হবে নয় নেগেটিভলি চার্জ হবে। এবার যদি আমি এখানে কোনো মনে করো Na2SO4, মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফসফেট, এই তিনটিকে আমি নিয়ে এলাম। খুব ভালো করে এই জায়গাটা বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এখান থেকে বলছে এর এই যে সল্ট গুলো নিলাম কি হবে, এর অপোজিট চার্জ যেটা আছে, এই সল্টের যে অপোজিট চার্জ যে আয়ন গুলো আছে সে কি করবে, একে কোয়াগুলেশন করবে, অর্থাৎ এই সারফেসটা তখন নিউট্রাল হয়ে যাবে, তখন তারা একসাথে হয়ে কি হবে তলায় প্রেসিপিটেট করবে। তাহলে কোয়াগুলেশনের জন্য বা তঞ্চনের জন্য বলছে কোন সল্টটা বেশি কার্যকরী, এরকম ধরনের কোশ্চেন আসে। তো খুব সিম্পল, এটা একটা পজিটিভলি চার্জ, তাহলে আমি কাদের কথা ভাববো, এখান থেকে আমরা ভাববো পজিটিভলি চার্জ, যেহেতু আমরা ভাববো এখান থেকে নেগেটিভ চার্জের কি কি আসছে। দেখো এটা আসছে SO4 2-, এটা আসছে Cl-, আর কি আসছে PO4 3-। তাহলে চার্জ কার বেশি, চার্জ এর বেশি, তাহলে এর চার্জ যেহেতু বেশি তাহলে কি হবে, আমরা এটার কিন্তু এই সল্টার কোয়াগুলেটিং পাওয়ার এক্ষেত্রে বেশি হবে। আর যদি আমাদের কোশ্চেনটা এরকম থাকতো, এটা যদি নেগেটিভলি বলতো, যদি কোশ্চেনটা এরকম থাকতো, ধরো এই জায়গাটা আমাকে বলতো যে এটা নেগেটিভলি চার্জ একটা কলয়েডের কথা বলা হতো, ধরো এটা নেগেটিভলি চার্জ কলয়েড, সেখানে কোনটা এফেক্টিভ হতো, তখন আমরা কার কথা ভাবতাম, পজিটিভ চার্জগুলোর ক্ষেত্রে। পজিটিভ চার্জগুলোর ক্ষেত্রে আমরা যদি ভাবি কোনগুলো হবে বলো, এখান থেকে আসবে Na+, এখান থেকে কি আসবে বলো Al3+, এখান থেকে কি আসবে Mg2+। তাহলে এবার কোনটা এফেক্টিভ হবে, এর চার্জ যার বেশি, কার চার্জ বেশি, এর চার্জ বেশি, তাহলে এর ইফেক্টিভলি একে কোয়াগুলেট করতে হবে, তখন আমাদের এই সল্টটা হবে অপশন। তাহলে যখন এটা নেগেটিভলি চার্জ হবে তখন পজিটিভ আয়নগুলোর কথা ভাববো, যে পজিটিভ আয়নের চার্জ বেশি হবে সে তার কোয়াগুলেটিং পাওয়ারটা আমাদের কি হবে, তার কোয়াগুলেটিং পাওয়ারটা আমাদের বেশি হবে। আর যখন আমরা নেগেটিভ গুলোর কথা, যখন এটা পজিটিভ হবে তখন নেগেটিভ গুলোর কথা ভাববো। এবার যেটা বোঝার বিষয় দেখো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, ফ্লোকুলেশন ভ্যালুগুলো একটা দেয়। ফ্লোকুলেশন ভ্যালুটা কি, ফ্লোকুলেশন ভ্যালু হচ্ছে এই যে তোমাদের বললাম যে নেগেটিভলি চার্জ যে কলয়েড এর জন্য কোনটা বেশি এফেক্টিভ হলো, এর জন্য আমরা দেখতে পাচ্ছি এটা বেশি এফেক্টিভ হলো। তাহলে এটা যেহেতু বেশি এফেক্টিভ হলো, তাহলে দেখো এটার আমরা মিনিমাম কনসেন্ট্রেশন দিলেই কাজ হয়ে যাবে। তাহলে 1 লিটার কোনো কলয়েডের আমরা যখন কোয়াগুলেশন করছি, যে সল্টটা বা যে আয়নটা খুব মিনিমাম অর্থাৎ মিলিমোল পার লিটারে যত আমার লাগবে, সেটার হবে ফোকুলেশন ভ্যালুটা বেশি। তাহলে ফোকুলেশন ভ্যালুটা কিন্তু আমাদের মনে রাখবে কোয়াগুলেটিং পাওয়ার ঠিক রিভার্স, অর্থাৎ এটার যেহেতু কোয়াগুলেটিং পাওয়ার বেশি এইটার ক্ষেত্রে, যেহেতু নেগেটিভলি চার্জ, ফলে এর ফোকুলেশন ভ্যালুটা কম, কারণ এখানে কম মিলিমোল অর্থাৎ মিলিমোল পার লিটারে এটা সবচেয়ে মিনিমাম অ্যামাউন্ট দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে ফ্লোকুলেশন ভ্যালু এবং কোয়াগুলেশন ভ্যালু হচ্ছে একটা ইনভার্স, এটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট এর উপর একটা কোশ্চেন, চলো কি কোশ্চেন আছে দেখো, বলেছে এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, বলছে সিলভার নাইট্রেটের সাথে KI মেশানো হয়েছে, এখানে মেশানো হলে কি হয়, AgI তৈরি হয়। এবার খুব ইম্পর্টেন্ট দেখো, এখানে যদি তুমি এটা এক্সেস নাও, তাহলে এর সারফেসে I- অ্যাডজর্ব হয়, অধিশোষিত হয়। তাহলে এটা যদি এক্সেস নাও, তাহলে এটা কি হবে, নেগেটিভলি চার্জ কলয়েড হবে। তাহলে নেগেটিভ, এখানে তাই বলেছে দেখো KI টা এক্সেস,
তাহলে নেগেটিভলি চার্জ কলয়েড হলে আমাকে দেখতে হবে কোনটা থেকে আমাদের যে ক্যাটায়ন গুলো আসছে কোন ক্যাটায়নটার চার্জ কি বেশি। দেখো এখানে ক্যাটায়নের কি আসছে বলো, KCl থেকে আসবে K প্লাস, এখান থেকে আসবে Ba2+, এখান থেকে আসবে Na+, এখান থেকে আসবে Al3+। তাহলে যেহেতু এটা নেগেটিভলি চার্জ, দেখো এক্সেস অফ Ki নেওয়া হয়েছিল নেগেটিভলি চার্জ, তাহলে কোনটার আমাদের মোস্ট এফেক্টিভ হবে, এটা এফেক্টিভ হবে। কিন্তু যদি এই কোশ্চেনটাতে যদি দিত এরকম ভাবে যে AgNO3 সঙ্গে এটা যদি এক্সেস দিত, যদি তোমাদের এটা এক্সেস থাকতো, তাহলে এটা এক্সেস থাকলে কি হতো, আমাদের AgI এর প্রেসিপিটেট পড়তো, তার গায়ে Ag+ অ্যাডজর্বড হতো। তাহলে সেক্ষেত্রে কোনটা আমাদের এফেক্টিভ হতো, সেক্ষেত্রে আমাদের নেগেটিভ চার্জ কার বেশি ভাবতে হতো। তখন আমরা কি করতাম, দেখো নেগেটিভ চার্জ এটা থেকে কি আসবে, এটা থেকে দেখো ফসফেট আসছে PO4 3-। তাহলে তখন কিন্তু আমাদের অপশন সিটা হতো রাইট। তারপরে একই রকম কোশ্চেন দেখো, এটা একটা পজিটিভলি চার্জ কলয়েড বলে দিয়েছে, একটা পজিটিভলি চার্জ কলয়েড। তাহলে তুমি অ্যানায়ন গুলোর কথা ভাবো, এখান থেকে কি আসবে SO4 2-, এখান থেকে কি আসবে Cl-, এখান থেকে আসবে ফেরোসায়ানাইট র্যাডিক্যাল, আর এখান থেকে কি আসবে NO3-। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটার চার্জ সবচেয়ে বেশি হচ্ছে এর কোয়াগুলেশনের জন্য, তাহলে এটার সবচেয়ে বেশি পাওয়ারফুল কোয়াগুলেটিং হবে। এবং ফোকুলেশন ভ্যালু কিন্তু এর সবচেয়ে কম হবে, কারণ কমে কাজ হয়ে যাচ্ছে, কম। ফোকুলেশন ভ্যালু হচ্ছে যে পার লিটারে কত মিলিমোল অ্যাড করলে আমাদের কোয়াগুলেশন হবে, তাহলে এর কিন্তু ফোকুলেশন ভ্যালুটা কম হবে, কিন্তু তঞ্চন ক্ষমতা অর্থাৎ এর যে কোয়াগুলেটিং পাওয়ার কিন্তু বেশি হবে। একেবারে আমরা শেষ প্রান্তে চলে গেছি। এটা দেখো লাস্ট বাট নট লিস্ট, গোল্ড নাম্বার। আমরা তোমাদের অলরেডি আলোচনা করলাম যে কলয়েডের ক্ষেত্রে অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লায়োফোবিক, লায়োফিলিক। অর্থাৎ লায়োফোবিক যেগুলো, সেগুলো কি হয়, সেগুলো কিছুদিনের মধ্যে সেটা তলায় নিজে থেকে কি হয় কোয়াগুলেট হয়ে যায়, অর্থাৎ তঞ্চিত হয়ে যায়। আর লায়োফিলিক মানে সলভেন্ট লাভার, ফিলিসিটি মানে পছন্দ করা, লায়ো মানে সলভেন্ট। তাহলে একটা হচ্ছে দ্রাবক বিকর্ষী, একটা দ্রাবক আকর্ষী। যেমন তোমাদের আমি বললাম গোল্ড সল, সালফার সল বা মেটালের সলগুলো কি হয়, লায়োফোবিক হয়। আর অন্যদিকে তুমি দেখবে স্টার্চ, জিলেটিন, অ্যালবুমিন এগুলো কি হয়, লায়োফিলিক হয়। তো মজার ব্যাপার, যদি লায়োফোবিকের মধ্যে খানিকটা তুমি লায়োফিলিক মিশিয়ে দাও, দেখা যায় যে লায়োফোবিকের মধ্যে যে লায়োফিলিক মেশাচ্ছ সে তার স্টেবিলিটি বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ লায়োফিলিক শুধু নিজেরাই স্টেবল নয়, লায়োফোবিককে অর্থাৎ দ্রাবক বিকর্ষীদের স্টেবিলিটি প্রদান করতে পারে, সুস্থিতি প্রদান করতে পারে। এবার কোনটা বেশি এফেক্টিভ সেটা মেজার করার জন্যই গোল্ড নাম্বার। তাহলে বেসিসটা বুঝতে পারছো, গোল্ড নাম্বার। এখন বলবে স্যার গোল্ড নাম্বার কেন, সিলভার নাম্বার, আয়রন নাম্বার অনেক কিছুই হতে পারতো, গোল্ড নাম্বার কেন? গোল্ড নাম্বার এই কারণে, দেখো গোল্ডের ক্ষেত্রে আমি একটা কালার এখানে রেখেছি, গোল্ডের ক্ষেত্রে একটা সুন্দর কালার পাওয়া যায় যখন কলয়েডাল সলিউশনে যায়, তখন গোল্ডের ক্ষেত্রে দেখা যায় দেখো কলয়েডাল লাল, এবং যখন সেটা জাস্ট কোয়াগুলেশন স্টার্ট হয় তখন আস্তে আস্তে ব্লুইশ কালারের দিকে চলে যায়। তো সেই জন্য একটা ভালো ইন্ডিকেটরের কাজ করে। এই জন্য আমরা গোল্ড সল নেব, একটা টেস্ট টিউবের মধ্যে আমরা গোল্ড সল নেব, রেড কালার অবভিয়াসলি। তাহলে কত নেব আমরা গোল্ড সল, আমরা এখানে 10 ml গোল্ড সল নেব, 10 ml স্ট্যান্ডার্ড গোল্ড সল, 10 ml স্ট্যান্ডার্ড গোল্ড সল নিচ্ছি। অলমোস্ট 0.0053 থেকে 0.0058%, এটাকে আমরা স্ট্যান্ডার্ড গোল্ড সল বলছি। অবভিয়াসলি রেড কালারের সলিউশন। এবং গোল্ড সল কি বলো, আমি অলরেডি বললাম গোল্ড সল হচ্ছে একটা লায়োফোবিক। তাহলে এখানে আমি কি করছি, একে প্রিজার্ভ করার জন্য ধরো আমি 2 মিলিগ্রাম স্টার্চ মিশালাম, তাহলে 2 মিলিগ্রাম স্টার্চ মিশিয়েছি, তাহলে 2 মিলিগ্রাম স্টার্চ কি করবে, স্টার্চ কি করবে, একে আমাকে স্টেবিলিটি দেবে। এবার আমি এর পাশাপাশি একটা ইলেকট্রোলাইট দিচ্ছি, সেটা কি, আমরা NaCl দেব, যার কনসেন্ট্রেশন হবে 10%। আর কতটা নেব, 1 মিলিলিটার। তো একে কি করবে, একে স্টেবিলিটি দেবে, আর NaCl কি করবে, এর কোয়াগুলেশনে সাহায্য করবে, কোয়াগুলেট করাবে। তো এখন দেখা যাচ্ছে যদি আমি মনে করো দেখলাম যে এই সলিউশনটা লাল থেকে নীল হয়ে গেল, তাহলে এই অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট নয়, এবার এটাকে বাড়াতে হবে, 2 থেকে 3, 3 থেকে 5 করতে করতে ধরো এখানে আমি 25 মিলিগ্রাম গেলাম, দেখলাম যে আর লাল থেকে নীল হলো না, তাহলে স্টার্চের আমাদের গোল্ড নাম্বার হচ্ছে 25। তাহলে মিনিমাম ইন মিলিগ্রাম যতটা আমাদের কি লায়োফিলিক সল প্রয়োজন হচ্ছে বা দ্রাবক আকর্ষী কলয়েডের প্রয়োজন হচ্ছে, যাদের সংরক্ষণ কলয়েডও বলা হয়, সংরক্ষক কলয়েডের প্রয়োজন হচ্ছে, যা তঞ্চনকে প্রতিহত করতে পারে,
ইন স্পাইট অফ অ্যাডিশন অফ 10% 1 ml NaCl, তাকে আমরা বলবো তার কি স্বর্ণ সংখ্যা। তো দেখো স্বর্ণ সংখ্যার সঙ্গে একটা রিলেশন তুমি দেখতে পাচ্ছ। একটা ফার্স্ট কোশ্চেনটা একটু তাকাও, তাহলেই বুঝতে পারবে। ফার্স্ট কোশ্চেনে দিয়েছে কতগুলো কোল্ড নাম্বার দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কোনটার প্রোটেক্টিভ পাওয়ার বেশি। তাহলে গোল্ড নাম্বার যত বেশি হবে তার মানে কি তার মধ্যে বেশি লাগছে, আর গোল্ড নাম্বার যত কম হবে কমেই কাজ হচ্ছে, মানে কি তার প্রোটেক্টিভ পাওয়ারটা বেশি। তাহলে গোল্ড নাম্বার যত বেশি হবে বুঝবে তার প্রোটেক্টিভ পাওয়ারটা কম হবে, গোল্ড নাম্বার যত কম হবে তার প্রোটেক্টিভ পাওয়ার বেশি হবে। তো আমাদের কোশ্চেনে কি ছিল, জিলেটিন ডেক্সট্রিন সবার দিয়ে যা গোল্ড নাম্বার সবচেয়ে মিনিমাম কার, মিনিমাম হচ্ছে জিলেটিনের, তাহলে প্রোটেক্টিভ পাওয়ার কার বেশি হবে এই অপশনগুলো অনুযায়ী, তাহলে জিলেটিনের প্রোটেক্টিভ পাওয়ার বেশি হবে। পরের যে কোশ্চেন দিয়েছে দেখো, এখানে একই টাইপের কোশ্চেন, জাস্ট খেয়াল করবে এই জায়গাটা অনেকে ভুল করে, এইখানটা শুধু খেয়াল রাখা দরকার। এটা কিন্তু মিলিগ্রাম থাকবে আর এটা কিন্তু দেখো 10 ml থাকবে, এই জায়গা থেকে অনেক সময় আমাদের ঘুরিয়ে কোশ্চেন থাকে। দেখো পরের কোশ্চেন দিয়েছে জাস্ট স্টার্চ 0.025 গ্রাম দিয়েছে, এই গ্রামটাকে যদি তুমি মিলিগ্রামে নিয়ে যাও তাহলেই আমাদের কত অ্যান্সার আসবে, 25। এইটা পরের কোশ্চেন দিয়েছে দেখো, একই রকম একটা কোশ্চেন যে জিলেটিন 100 ml কি করেছে গোল্ড সল বলেছে, 100 ml গোল্ড সলের কি করছে কোয়াগুলেশনের জন্য আমাদের 10⁻⁴ 10⁻⁴ গ্রাম মানে 0.1 মিলিগ্রাম। এবার ওটা কতর জন্য, ওটা 100 ml এর জন্য লেগেছে, কিন্তু আমাদের এখানে তো 10 ml আছে, তাহলে 100 এর জন্য যদি এত লাগে তাহলে 10 ml এর জন্য কত লাগবে, 0.01। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, দেখো অ্যান্সার হবে আমাদের এইটা, কোথায় অপশন আছে, এইটা হবে অ্যান্সার ডি। তাহলে এই ছিল আজকের এই ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম। এর পরের যে দুটো ভিডিওতে আমরা আলোচনা করব কি প্রথমে অর্গানিক এবং তারপরে আমরা ইনঅর্গানিক পোর্শন এবং তোমাদের তার সঙ্গে পলিমার এবং বায়োমলিকুলস আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।